হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার 101তম এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার আমাদের জন্য অনেক বেশি স্পেশাল হয়, কেননা এই দিন আমরা শুনতে পাই আমাদের সবার প্রিয় আরিফ ভাইয়ের ঘটনা। হ্যাঁ, আজকেও আরিফ ভাই একটা দুর্দান্ত মারাত্মক লেভেলের একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। সত্যিই ভাই, এতটা সুন্দর, এতটা ভয়ঙ্কর একটা ঘটনা আমাদেরকে যে আরিফ ভাই উপহার দিয়েছেন, সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আজকে আপনারা শুনতে চলেছেন আরিফ ভাইয়ের ভয়ঙ্কর কালো জাদুর একটা ঘটনা। শুধু আমি এতটুকুই বলবো, এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের অন্য এক লেভেলে নিয়ে যাবে, যা হয়তো অনেকদিন আপনারা এরকম ভয়ঙ্কর ঘটনা শোনেননি। সত্যিই অসাধারণ একটি ঘটনা আরিফ ভাই আমাদেরকে আজকে লিখে পাঠিয়েছেন। আশা করছি আজকের রাতটা আপনাদের জন্য ভয়ঙ্কর সুন্দর কিছু নিয়ে আসবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, এখন সরাসরি চলে যাব আজকের মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি আরিফ ভাইয়ের আজকের কালো জাদুর সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও প্রাণপ্রিয় সকল দর্শক শ্রোতা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের প্রাণের ভালোবাসার ভূত আড্ডার একজন অ্যাডমিন খালেদ মাহমুদ আরিফ বলছি। আজকে আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভয়ঙ্কর লোমহর্ষক কালো জাদুর ঘটনা। কারণ আপনাদের রিকোয়েস্ট কখনোই আমি ফেলতে পারি না। আর বিশ্বাস করুন, এই ঘটনাটি শোনাকালীন ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। শ্রোতাবৃন্দ, কালো জাদু এই শব্দটি আমাদের সকলের কাছে অনেক পরিচিত। আমরা সকলে জানি কালো জাদু একজন আরেকজনের উপর ক্ষতি করার স্বার্থে করে থাকে। এই কালো জাদু নামক শব্দটি কতটা ভয়ঙ্কর, খারাপ, জঘন্য, নিকৃষ্ট তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কালো জাদু নিয়ে আমি আরিফ একটি রিসার্চ করেছি, আর এর ফলস্বরূপ আমার সামনে যা এসেছে তা হয়তো আমি আশা করিনি। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে এই পর্যন্ত 11,000-এরও বেশি ধরন রয়েছে কালো জাদুর। একবার ভাবতে পারেন, আমরা মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি করার জন্য কত বেশি উদ্বিগ্ন হয়ে থাকি, যার দরুন পৃথিবীতে এখন 11,000-এরও বেশি কালো জাদুর প্রক্রিয়া বের করেছি। দর্শক, আমরা যারা বাংলাদেশে বসবাসরত রয়েছি, এর মাঝে আমরা সাধারণত খুব অল্প সংখ্যক কিছু জেনে থাকি। বহির্বিশ্বে আরও কি ঘটে তা হয়তো আমরা জানি না, বা এইসব অপ্রাকৃতিক বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরে না বর্তমান মিডিয়াগুলা। ওসব কথায় এখন আর না যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন সেই প্রসঙ্গে আসি। আজকে যেই ঘটনাটি শুনতে যাচ্ছেন সেটি কালো জাদুর ঘটনা। আমরা সচরাচর জানি কালো জাদু কোনো তান্ত্রিক ও খারাপ কবিরাজের দ্বারা করানো হয়, কিন্তু আজকের ঘটনাটিতে কালো জাদু করানো হয় শক্তিশালী
ভয়ঙ্কর ইফরিত জিন দ্বারা, আর সে জিন নিজেই কালো জাদু বিদ্যায় পারদর্শী। আশা করি দর্শক শ্রোতা এত সময়ে বুঝেই গেছেন আজকের ঘটনায় কি হতে চলেছে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছিল আমার গ্রামের 2 গ্রাম পরের একজন পরিচিত বড় ভাইয়ের পরিবারের সাথে। এই ঘটনায় আমি যতগুলো নাম ব্যবহার করছি তা সব ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি, কারণ যে পরিবারের সাথে ঘটনাটি ঘটেছিল তারা খুবই সম্ভ্রান্ত পরিবারের লোকজন। তারা চায় না তাদের এই ঘটনা মানুষ জানুক, কিন্তু আমি অনেক জোরাজোরি করায় সেই পরিবারের একজন রাজি হয়, কিন্তু সে আমাকে শর্ত দিয়েছে তাদের পরিবার বা তাদের নাম সেখানে উল্লেখ না করার জন্য। দর্শক, তাই আমি সবগুলো নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। ঘটনাটি যার মুখ থেকে শুনেছিলাম তার নাম হলো আজাদ। অনেক বিরক্ত করে ফেললাম দর্শক শ্রোতা, ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। কথাগুলো বলাটা জরুরি মনে করেছি, তাই বললাম। চলেন আপনাদের সময় আর নষ্ট না করে ঘটনায় চলে যাই। বলছি আজাদ ভাইয়ের ভাষায়। আমি আজাদ। আজ যে ঘটনাটি শুনছেন এটি আজ থেকে বেশি সময় আগের না। এই ঘটনাটি 2012 সালের। ঘটনাটি ঘটে আমার বোনকে নিয়ে। আগে আমার পরিবারের বর্ণনা দিয়ে নেই। আমার পরিবারে আমি বড় সন্তান। বাবা একটি সরকারি চাকরি করায় তিনি চট্টগ্রামে থাকতেন। 2 মাস অন্তর অন্তর বাড়িতে আসতেন। আমার মা গৃহিণী ছিলেন, আর আমরা আমাদের বাবা মার 3 সন্তান। আমি বড়, আর আমার পরে 2 বোন। আমার পরের বোনের নাম শিল্পী আর ছোট বোনের নাম শাহিনুর। আমাদের পরিবারটা আল্লাহর রহমতে অনেক ভালো চলছিল। সেই সময় আমি আমাদের নোয়াখালীর একটি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়তাম, আর আমার মেজ বোন ক্লাস 10-এ পড়তো, ছোটজন ক্লাস 4-এ পড়তো। তো কিছুদিন থেকে আমার বোন শিল্পীকে খুব চিন্তিত দেখছিলাম, কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞেস করিনি, কারণ মেয়ে মানুষের যে কোনো সমস্যাই হতে পারে, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু জিনিসটা প্রায় 1 সপ্তাহ থেকে লক্ষ্য করছিলাম। ও কেমন একটা চুপচাপ থাকতো, কোনো কাজে মন নেই, কিছু একটা নিয়ে খুব বেশি টেনশন করত। তো একদিন আমি আমার বোনের রুমে যাই। আমাদের টিনের ঘর হওয়ায় তেমন কোনো দরজা ছিল না, শুধু পর্দা দ্বারা আবৃত ছিল। সেদিন বন্ধের দিন থাকায় সবাই বাড়িতেই ছিল, বাবাও সেই সময় বাড়িতেই ছিল। তখন আমি ওর রুমের পর্দা সরিয়ে দেখি ও জানালা দিয়ে বাহিরে চেয়ে আছে। আমি তখন ওকে বলি, কিরে শিল্পী, আসবো? তখন আমি লক্ষ্য করলাম আমি যে ওর ঘরে এসেছি এটার প্রতি ওর কোনো ভ্রুক্ষেপই নেই। তখন আমি আর একবার বলি, এই শিল্পী, আসবো? কিন্তু এরপরও ওর কোনো সারা শব্দ নেই। তখন আমি একটু জোরেই বলি, শিল্পী, কি হয়েছে তোর? তখন আমার বোন আমার দিকে তাকায় আর বলে, কি ভাইয়া, ওখানে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে আসো, কিছু বলবে? তখন আমি ওর রুমে ঢুকে বিছানায় বসতে বসতে বললাম, তোকে 2 বার আসতে ডাকলাম, কিন্তু তোর কোনো সারা শব্দ নেই, তাই শেষবারে একটু জোরেই ডাকলাম। তখন শিল্পী বলে, ভাইয়া, ভুল হয়ে গিয়েছে, আমি ঠিক শুনতে পাইনি। তখন আমি বলি, আচ্ছা শিল্পী, একটা কথা বলবো? আমি তোর বড় ভাই, আমার কাছে তুই সব শেয়ার করতে পারিস। যদি পার্সোনাল কোনো সমস্যা হয় তবে মাকে বলতে পারিস, সেটা আমার কাছে বলার দরকার নেই। তবে তোকে বেশ কিছুদিন থেকে অনেক মনমরা দেখাচ্ছে, মনে হয় তুই কিছু একটা নিয়ে খুব চিন্তিত। কি হয়েছে একটু খুলে বলতো। এই কথাগুলো বলার পর আমি দেখলাম শিল্পী মাথা নিচু করে বসে আছে। তখন আমি ভাবলাম হয়তো কোনো পার্সোনাল সমস্যা, তাই বলতে চাইছে না। তখন আমি ওর মাথায় হাত দিয়ে বলি, এই পাগল, আমি তো বলেছি পার্সোনাল সমস্যা হলে মাকে যেয়ে খুলে বলতে। এই বলে ওর মুখ উপরে তুলতেই দেখি আমার বোন রীতিমতো কান্না করছে। তখন এটা দেখে আমি বেশ ঘাবড়ে যাই,
সাথে ভয়ও পাই, কারণ আমার দুই বোনই আল্লাহর রহমতে অনেক ভালো ও হাসি খুশি মেয়ে। তাহলে হঠাৎ কান্না করছে কেন? তখন আমি খুব চিন্তিত হয়ে যাই, কি হয়েছে, ও এমন কান্না করছে কেন? তখন আমি বলি, বোন আমার, কি হয়েছে আমাকে খুলে বলতো। তোর এই ভাই এখনো জীবিত আছে, সে থাকতে তোর কোনো সমস্যা হবে না। কেউ কিছু বলেছে? তখন হঠাৎ আমার বোন আমাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে ওঠে। তখন আমি ওর কান্না দেখে নিজেও কেঁদে ফেলি আর বলি, কি হয়েছে তোর, আমাকে খুলে বল। তখন আমার বোন বলে, ভাইয়া, আমি অনেক বড় একটা বিপদে পড়ে আছি। তখন আমি বলি, বিপদ? কি বিপদ, একটু খুলে বলতো। তখন আমার বোন বলে, ভাইয়া, একটা ছেলেকে নিয়ে এই সমস্যা। তখন আমি বলি, কি সমস্যা, আমাকে পুরোপুরি খুলে বল। এই বলে আমি ভাবতে থাকি, এখানে বললে কেউ চলে আসতে পারে বা কেউ শুনে ফেলতে পারে, এর চেয়ে ভালো হয় আমরা পুকুর পাড়ে যেয়ে বসে কথা বলি। তখন আমি বলি, এখানে বললে কেউ শুনে ফেলবে, চল পুকুর পাড়ে যেয়ে বাকি কথা বলি। তখন ও উঠে বের হতে নিলে আমি ওকে বলি, আগে তোর চোখ মুখ মুছে, নয়তো কেউ সন্দেহ করবে। তখন ও ভালো করে চোখ মুখ মুছে নেয়। এরপর আমরা ভাই বোন মিলে পুকুর পাড়ে এসে বসি। এরপর আমি ওকে বলি, এবার বল তোর কি সমস্যা হয়েছে। তখন ও বলতে শুরু করে, ভাইয়া, আমাকে ভুল বুঝো না, আমি এই কাজ করিনি, আমাকে কালো জাদু করে এই কাজ করিয়েছে। এসব শুনে আমি আরো ভয় পেয়ে যাই, কি বলছে ও এসব, কি হয়েছে? তখন আমি বলি, দেখ বোন, কি হয়েছে আমাকে সম্পূর্ণ খুলে বল, তোর এমন কথায় আমার ভিপি বেড়ে যাচ্ছে। তখন ও বলতে শুরু করে, আমাদের স্কুলের পাশের কলেজের একটা ছেলে আমাকে প্রায় 5 মাস থেকে বিরক্ত করছিল। ওর নাম নিজাম, কিন্তু আমি তাকে কোনো পাত্তা দেইনি। একদিন আমি কলেজ শেষে একা বাড়িতে ফিরছিলাম। তখন সে নিজাম ছেলেটি তার 2 বন্ধুকে নিয়ে আমার রাস্তা আটকে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তখন তাকে সাফ মানা করে দেই। এরপর আমি চলে আসতে নিলে ছেলেটি আমার হাত ধরে। তখন আমি ঘুরে কষিয়ে ছেলেটিকে একটা চড় মারি। তারপর বলি, রাস্তাঘাটে মেয়েদের হাত ধরতে লজ্জা করে না? তখন পিছন দিয়ে আমাদের স্কুলের আরো কয়েকটা মেয়ে আসে। তখন ছেলেটি আর কিছুই করতে পারে না, আর গাল ডলতে ডলতে চলে যায়। কিন্তু যাওয়ার আগে বলে, এই চরের বদলা আমি সুদে আসলে নেব। তখন সে সময় আমি বাড়ি চলে আসি। এরপর কয়েকদিন আমি আর ওই ছেলেটিকে দেখিনি। তারপর থেকে আমার কেন জানি সেই ছেলের প্রতি একটা টান অনুভব করি। আর আমার কোনো কিছুই ভালো লাগছিল না, কোনো কাজে মন দিতেও পারছিলাম না, পড়ালেখায়ও মন বসছিল না, খালি ওই ছেলেটির কথায় মাথা আসছিল। আবার পরক্ষণেই ভাবি, ওই ছেলেটাকে আমি অনেক ঘৃণা করতাম, তাহলে কেন আমি ওই ছেলেকে নিয়ে এত ভাবছি। পরদিন আমি সকালবেলায় স্কুলে যে আগে ওই ছেলের খোঁজ নেই। তখন জানতে পারি ও কলেজের পেছনে আছে। তখন আমি দ্রুত সেখানে যাই, আর ওকে দেখার পর থেকে আমার মনে একটা স্বস্তি আসে। তখন নিজাম একটা রহস্যের হাসি দিয়ে বলে, আমি জানতাম তুমি আসবে। তখন আমি বলি, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে না দেখতে পেয়ে আমার এই কয়দিন কতটা খারাপ কেটেছে তা তুমি জানো না? তখন নিজাম বলে, আমি সবই জানি। তখন আমি বললাম, তুমি কি করে জানো? তখন আবার নিজাম বলল, না, এমনিতেই বললাম, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তখন আমার নিজের মাঝে ওকে দেখার পর কেমন যেন লাগছিল, তা আমি বুঝতে পারিনি। তখন নিজাম আমাকে বলল, আজ বিকেলে একটু দক্ষিণের দিকের মাঠের কাছে এসো, আমরা গল্প করব। তখন আমি ঠিক আছে বলে সেখানে থেকে চলে আসি। এরপর স্কুল শেষ করে বাড়িতে চলে আসি, কিন্তু আমি কোনো শান্তি পাচ্ছিলাম না। তো বিকেল হতেই আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যাব কি যাব না। আমি বলছি যাব না, কিন্তু
কোনো একটা কারণে আমার ভেতর থেকে বলছে তুই যা। তখন এক পর্যায়ে সিদ্ধান্ত নেই আমি যাব। এরপর আমি তৈরি হয়ে সেদিকে যাই। আর সেই জায়গাটা খুবই নীরব ছিল। তখন সেখানে যেতেই দেখি নিজাম সেখানে দাঁড়িয়ে আছে। তখন নিজাম আমাকে দেখা মাত্রই বলে ওঠে, কি ব্যাপার, এত দেরি করলে যে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারছি না, আমার ভেতর কি চলছে। তখন আমি আর নিজাম যে বাগানের শেষ দিকে আর মাঠের শুরুর দিকে যে একটি গাছের নিচে বসি। তখন নিজাম নানান ধরনের কথা বলতে থাকে, কিন্তু আমি কোনো জবাব দিচ্ছিলাম না, কারণ কি জবাব দেব তা আমার মাথায় আসছিল না, আর জবাব দেওয়ার মুডও ছিল না। তখন এক পর্যায়ে আমি বলি, আজ উঠি, পরে কথা হবে। এই বলে আমি দাঁড়াতেই নিজাম দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে, আর আমার কাছে আসতে নিলে আমি ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেই আর বলি, এসবের মানে কি? আজ প্রথম দেখা করতে এসেছি, এসবের কোনো মানে হয়? আমার সাথে ভুলেও যাতে এমনটা না করা হয়। এই বলে আমি সেখান থেকে বাড়ি চলে আসি, আর ঘরে এসে বেশ কিছু সময় কান্না করি আর ভাবতে থাকি, কি হচ্ছে এসব? আমি কেন এই ছেলের প্রতি দুর্বল হয়ে পড়ি? তখন একটা সময় চোখের পানি মুছে আমি আমার জামা বদলিয়ে আরেকটি জামা পরতে যাব। তখন একটা জামা নিয়ে যেতেই দেখি সেই জামার এক কোণা ছেঁড়া, আর সেই জামাটা আমি একবারই পরেছি। এই জামা ছেঁড়ার কোনো প্রশ্নই আসে না। তখন আমার কেন জানি মনে একটা খটকা লাগে, আমার সাথে কোনো অপ্রাকৃতিক বিষয় ঘটছে না তো? তখন আমি সেই সন্ধ্যাবেলায় আমার বান্ধবী নূপুরের বাড়ি যাই, কারণ ওর বাবা একজন ইমাম, তার কাছে গেলে একটা কিছু জানা যেতে পারে। তখন আমি নূপুরের বাড়ি পৌঁছানোর পর মাগরিবের নামাজ শেষ করে ওর বাবা বাড়িতে আসে। তখন আমি ওনাকে সালাম দিয়ে বলি, চাচা যান, আপনার সাথে আমার একটু কথা আছে। তখন তিনি বলে, কিরে মা, আমার সাথে কি কথা তোমার? তখন আমি বলি, একটু আলাদাভাবে কথা বলবো চাচা, একটু আলাদা হলে ভালো হতো। তখন তিনি বলেন, তাহলে আমার বসার রুমে আসো, সেখানে বলো। তখন আমি ওনাকে যেয়ে বলি, আচ্ছা চাচা, বেশ কিছুদিন থেকে আমার অনেক সমস্যা হচ্ছে, আর আমি তা টের পাচ্ছি। আমার মনে হয় এটা কোনো স্বাভাবিক কিছু না। তখন তিনি বলেন, কেন এমনটা মনে হচ্ছে তোমার, আর কি সমস্যা হচ্ছে? তখন আমি ওনাকে তো আর সবটা খুলে বলতে পারি না, কারণ উনি আমার বান্ধবীর বাবা, কি করে ওনাকে সব বলি। তখন আমি ইশারা ইঙ্গিতে বলি, এই যে যেমন কোনো কিছু ভালো লাগে না, অপছন্দের জিনিসগুলো পছন্দ হচ্ছে, পড়ালেখায় মন বসছে না। তখন তিনি আমার কথার মানে বুঝতে পারেন, আর সেখান থেকে উঠে উনাদের রান্নাঘরে চলে যান, আর সেখানে যে দুই হাতে দুই মুঠ করে কিসব জিনিস নিয়ে আসে আর আমার এক হাতে দেয়। তখন দেখি একটা চিনি আর একটা লবণ। তখন তিনি বলে, তোমার ডান হাতের চিনি মুখে পুরে দাও, আর কেমন লাগছে তা বলো, আর বাম হাতের লবণ মুষ্টিবদ্ধ করে ডলতে থাকো যতক্ষণ না আমি বন্ধ করতে বলবো। তখন আমি চিনি মুখে দিতেই আমার কেমন একটা ঝাল ঝাল লাগতে শুরু করে। তখন আমি বলি, চাচা, আমার মুখে ঝাল লাগছে। তখন তিনি বলে, আচ্ছা, ওটা ফেলে দিলে ফেলে দাও, খেয়ে ফেললে খেয়ে ফেলো, আর তোমার মুষ্টিটা খোলো। তখন আমি আমার মুষ্টি খুলতেই দেখি সব লবণ যেন নীল হয়ে গেছে। তখন উনি আমাকে বলে, মা, তোমাকে কেউ কালো জাদু করেছে। কে করেছে, কিভাবে করেছে তা জানতে হলে আমাকে সময় দিতে হবে। তখন আমার ভেতরে রাগ ক্ষোভে ফেটে যাচ্ছিল, কারণ সেই সময় আমি জেনে গেছি এই কাজ কে করতে পারে, কিন্তু এরপরও ভালো করে শিওর হওয়ার জন্য নাম জানতে চাই। তখন তিনি একটি কাগজ হাতে নেন আর কলম নিয়ে চোখ বন্ধ করে বিড় করে কি সব দোয়া পড়তে থাকে। এরপর হঠাৎ চোখ বন্ধ করেই তিনি আরবিতে কি সব লিখতে শুরু করেন, যা আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি অবাক হচ্ছিলাম, একজন মানুষ চোখ বন্ধ করে কিভাবে এরকম সুন্দর করে এক নাগারে আরবি লিখতে পারে।
তখন কিছু সময় পর হঠাৎ তিনি চোখ খোলেন আর নিজেই কাগজের লেখা পড়তে থাকেন। তখন আমি বলি, চাচা নিজেই লিখলেন আবার নিজেই পড়ছেন? তখন তিনি বললেন, মা আমি নিজ হাতে লিখেছি, কিন্তু এটা আমার উপর ভর করে আমার সাহায্যকারী লিখেছে। তখন আমি বলি, কে আপনার সাহায্যকারী? তখন তিনি বললেন, এটা আমার সাহায্যকারী জিন। তখন এটা শুনে আমি একটু ভয় পেয়ে যাই। তিনি বলে, ভয় পাবার কোনো কারণ নেই, ও অনেক ভালো একটা জিন। কিন্তু মা, তোমাকে একটি ছেলে কালো জাদু করেছে, তার নাম নিজাম, আর সে কালো জাদু করেছে তোমার শরীরের কাপড় ও তোমার চুল দ্বারা। তখন আমি বলি, চাচা সেই ছেলে এগুলো পেল কি করে? কারণ সে ছেলে এগুলো পাওয়ার কোনো কথাই না। তখন তিনি বলে, মা এটি তোমার কোনো বান্ধবীর দ্বারা সে নিয়েছে। এই কালো জাদু আমি কাটিয়ে দিচ্ছি, কিন্তু এরপর থেকে তুমি সতর্ক থেকো, কারণ আবার করতে পারে। আর একটি কথা মাথায় রেখো, কালো জাদু কোনো মানুষের উপর 3 বারের অধিক করা হলে সে জাদুর প্রভাবে সে মানুষ এমনিতেই মারা যায়, তাই একটু সাবধানে থেকো। এই বলে তিনি আমাকে কিছু সময় ঝাড়ফুঁক করে আর আমাকে জমজমের পানি পান করায়। এরপর একটি তাবিজ দেয়, সেটি আমার বাম হাতে বেঁধে নিতে বলে। এরপর থেকে আমি ঠিক হয়ে যাই। তখন আমি বাড়ি এসে খালি দাঁতে দাঁত কামড়ে অপেক্ষা করতে থাকি কাল সকালের জন্য। পরদিন সকাল হতেই আমি তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ি। আর সেখানে যেয়ে আমি দেখতে থাকি নিজাম কোন দিকে আছে। এক পর্যায়ে তাকে না দেখে তার সাথে চলা কয়েকজনকে জিজ্ঞেস করি, নিজাম কোথায়? তখন তারা বলে, নিজাম কলেজের পিছনে সিগারেট খাচ্ছে। তখন আমি রেগে সেখানে যাই আর দেখতে পাই জানোয়ারটা সিগারেট খাচ্ছে। তখন আমাকে দেখে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, জান আসো এদিকে। তখন আমি রেগে তার কাছে যেয়ে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চড় মারি আর বলি, তোর এই নোংরা মুখ দিয়ে আমাকে ডাকবি না। তুই যা করেছিস তা আমি জেনে গেছি। তোর এসব কালো জাদু দিয়ে কিছুই হবে না। কখনো জোর করে ভালোবাসা যায় না। আর কখনো আমার সাথে কোনো উল্টাপাল্টা কাজ করলে তোকে এখন এখানে চর মেরেছি কেউ দেখেনি, তখন 4 রাস্তার মোড়ে নিয়ে যাব, যাতে পুরো সমাজ দেখে। তখন আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না তোর। এই বলে আমি সেখান থেকে চলে আসতে নিলে হঠাৎ নিজাম আমার হাত চেপে ধরে আর বলে, শালি দেখতে যেমন মেজাজও তেমন, তোকে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র না। তখন আমি ওকে আরেক হাত দিয়ে চট দিতে যাব, সেই সময় নিজাম পকেট থেকে মোবাইল বের করে কাল মাঠের ওখানে আমাকে জড়িয়ে ধরে কাছে আসার ভিডিও দেখায় আর বলে, কাল কিছুই হয়নি, কিন্তু মানুষ এই ভিডিও দেখলে মনে করবে কাল কত কিছুই না হয়েছে। আর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তোর বাবা সহ পুরো পরিবারের মুখে চুলকানি পড়বে। তখন তোদের মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। তোর বাবার সব সম্মান ধুলার সাথে মিশে যাবে। তখন আমি বলি, দেখেন এরকমটা করবেন না, আমাদের পরিবারের একটা সম্মান আছে, দয়া করে এরকমটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। তখন নিজাম বলে, শাহ আলী এখন লাইনে আসছে। তোকে আমি একদিনের জন্য চাই না, তোকে আমি বিয়ে করে সংসার করব। 15 দিন সময় দিলাম, তোর পরিবারকে রাজি করাবি। আমি 15 দিন পর আমার পরিবার দিয়ে তোর পরিবারের কাছে প্রস্তাব পাঠাবো। কোনো রকম উল্টাপাল্টা করলে এই ভিডিও সকলের কাছে চলে যাবে, এটা মাথায় রাখিস। তখন আমি কান্না করতে করতে সেখান থেকে চলে আসি। এরপর থেকে আমি কি করব কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। একবার আত্মহত্যাও করতে চেয়েছি, কিন্তু বাবা মায়ের কথা মনে করে আর করতে পারিনি। এই বলে আমার বোন আমাকে জড়িয়ে ধরে অজস্রে কান্না করতে থাকে। সেই সময় আমার শরীরের সমস্ত রক্ত টকবগে গরম হতে থাকে আর ভেতরে একটা কথাই আসতে থাকে, এই নিজামকে আমি খুন করে ফেলব। আর রাগে আমার চোখ লাল হয়ে পানি পড়তে থাকে।
তখন আমি কোনো মতে নিজেকে শান্ত করে আমার বোনকে বলি, দেখ, এটা পুকুর পার, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। তুই দয়া করে কান্না বন্ধ কর। আমি তোর ভাই, এখনো জীবিত আছি, আমি সব দেখছি। তুই পুকুর থেকে হাত মুখ ধুয়ে নে, আর ওসব মাথা থেকে ঝেড়ে ফেলতে। যা করার আমিই করছি। ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না। তখন আমার বোন যে পুকুরে হাত মুখ ধুয়ে নেয়, এরপর আমি ওকে নিয়ে ঘরে চলে আসি। তখন আমার ভেতরে একটাই জিনিস কাজ করছিল, নিজামকে আমি কি করব। এরপর আমি আমার বোনকে ঘরে রেখে ওকে কথায় মশগুল করে আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পড়ি, আর আমার বন্ধু বান্ধবদের ফোন করে বাজারের ক্লাবে ডাকি। আমি যেতে যেতে সবাই চলে আসে। তখন আমার এক বন্ধু শিপন বলে, কি ব্যাপার আজাদ, তুই এত উত্তেজিত কেন? তখন আমি বলি, সব সময় মতো জানতে পারবি। ক্লাবের ভেতর থেকে 8-10টা স্ট্যাম্প বের কর, আর বড় চাপাটিটা বের কর। তখন ওরা বেশ ভয় পায়, সাথে উত্তেজিতও হয়, আর বলে, কি হয়েছে খুলে বলতো, কোনটায় কি করছে? তখন আমি রেগে গিয়ে চিৎকার করে বলি, তোদের বের করতে বলছি, বের কর বলছি না, একবার সময় হলে জানতে পারবি। তখন সেখানে থাকা আমার বন্ধুরা চুপ হয়ে যায়, আর ছোট ভাই কয়েকটা যে স্ট্যাম্প বের করে, সাথে চকচকে চাপাটিটাও বের করে। এরপর বলে, ভাই কি করবো কন? তখন আমি বলি, ওই পাড়ায় যাবি, আর সুদের বাড়ির নিজামকে সুন্দর করে বুঝাইয়া আমাদের গ্রামের দক্ষিণ দিকের মাঠের কোনায় নিয়ে আসবি। ওকে কোনোভাবেই কিছু বুঝতে দিবি না। তখন ওরা বলে, ভাই কি করছে ওইটা কন, ওরে ওইখানেই কোপাইয়া টুকরা টুকরা কইরা ফেলামো। পোলাটা অনেক খারাপ, নেশা করে, পাশাপাশি ময় মুরব্বীদেরও মানে না, যেখানে সেখানে সিগারেট খায়। একদিন এক মুরব্বীর গায়েও হাতও তুলেছে, কিচ্ছু কই নাই, ওর ওপর আগের একটা রাগ আছে। তখন আমি বলি, বেশি পাকনামি করবি না, যেটা কইছি ওইটা কর, ওইসব বিচার হইব, ওরে আগে ধইরা আন। তখন ওরা আমার কথা মতো নিজামকে আনতে চলে যায়। আমি আমার বন্ধুদের নিয়ে দক্ষিণ দিকের মাঠের দিকে যেয়ে অপেক্ষা করতে থাকি। তখন প্রায় 1 ঘন্টা পর ওরা কয়েকটা বাইক নিয়ে সেখানে এসে পৌঁছায়, আর নিজামকে সাথে নিয়ে আসে। তারপর নিজামকে বাইক থেকে নামিয়ে আমার সামনে এনে দাঁড় করায়। তখন আমি নিজামকে বলি, তোর ফোনটা দে। তখন নিজাম বলে, আমি আমার ফোন দেব কেন? আমি আমার ফোন দেব না। তখন পেছন থেকে আমার এক ছোট ভাই কষিয়ে নিজামের ঘাড়ে একটা চর মারে, আর বলে, শুয়োরের বাচ্চা, মোবাইল চাইছে ভাই, মোবাইল দে। তখন নিজাম পকেট থেকে মোবাইল বের করে দিলে আমি ওর গ্যালারিতে ঢুকি, আর সেখানে ঢুকে যা দেখি তা দেখে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। সেখানে অজস্র মেয়ের সঙ্গে কুকর্মের ভিডিও ছবি আছে। তখন এসব দেখে আমার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। তখন আমি সব ডিলিট করে ওর ফোনটাকে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলি। এরপর আমার এক বন্ধুকে বলি, স্ট্যাম্পটা দে। তখন ওই স্ট্যাম্প দিলে নিজাম কিছু বুঝে ওঠার আগেই আমি ওর পায়ের হাঁটু বরাবর অনেক জোরে একটা বাড়ি দিই, আর সেই বাড়ির আঘাতে ও মা গো বলে চিৎকার করে মাটিতে শুয়ে পড়ে। তখন আমি বলি, আমার বোনকে টিজিং করিস, তারপর তা আবার ভিডিও করে ব্ল্যাকমেল করিস, এই বলে দাঁড় করিয়ে আর এক পায়ে কষিয়ে আর একটা বাড়ি মারি। তখন নিজাম সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে। ওর চিৎকারের শব্দে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। তখন একটাকে বলি, ওর হাত ধর। তখন এক ছোট ভাই ওর হাত টেনে ধরলে আমি বলি, এই হাত দিয়ে আমার বোনের শরীরে হাত দিয়েছিস। এই বলে সেই হাতে এমন জোরে একটা বাড়ি মারি, সেই বাড়ি খেয়ে ওর হাতের গিরা রীতিমতো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তখন ও এক প্রকার মাটিতে লুটিয়ে পড়ে, আর তখন আমি ছোট ভাইদের বলি, তোদের মনের খায়েশ মিটা। তখন ওরা যে যার মতো লাথি কিল ঘুষি দিতে থাকে, আর সে সময় আমার এক বন্ধু যে ওদের সরিয়ে দেয় আর বলতে থাকে, হইছে আর না, এত মারলে মরে যাবে।
তখন আমি চাপাটি নিয়ে তেড়ে যাই নিজামের দিকে আর বলি, এই জানোয়ারের বাচ্চার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও একটা নিকৃষ্ট পশু, ওর বেঁচে থাকার অধিকার নেই। আর এসব বলার কারণ আমার গায়ের রাগ এখনো মেটে নাই। তখন আমার বন্ধু আমাকে জড়িয়ে ধরে টেনে অন্যদিকে নিয়ে যায়। তখন আমার আর এক বন্ধু ছোট ভাইদের বলে ওটাকে বাড়ির সামনে ফেলে দেয়। তখন নিজাম সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন ওরা নিজামকে কোনো রকমে ধরে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আসে। আর সেদিনের মতো যে যার বাড়ি চলে আসি। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর পরদিন সকালে আমার ঘুম ভাঙে বাড়িতে চিল্লাপাল্লায়। তখন আমি ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি নিজামের বাবা ও তার সাথে কয়েকজন লোক আমার বাবার সাথে রাগী স্বরে কথা বলছে। তখন তাদের দেখে আমার মাথা আবারও গরম হয়ে যায়। তারপরও বাবার সামনে থাকায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কারণ বাবার সামনে কখনোই জোরে কথা বলি না। তখন নিজামের বাবা আমাকে আঙুল দেখিয়ে বলে, এই কুলাঙ্গার ছেলে আমার ছেলের এই অবস্থা করেছে। তখন আমি বলি, সাবধানে কথা বলবেন, বাবা সামনে আছে দেখে আমার ধৈর্যের পরীক্ষা নিতে যাবেন না। আরেকটি কথা, আমার বাবার সামনে উঁচু গলায় কথা বললে সে গলা আমি টেনে ছিঁড়ে ফেলতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করব না। তখন আমার বাবা সামনে এসে বলে, আজাদ, তুই কি কাল ওনার ছেলেকে মেরেছিস? তখন আমি বলি, হ্যাঁ মেরেছি। তখন বাবা বলে, কেন মেরেছিস? তখন আমি বললাম, তা বলা যাবে না। তখন বাবা বলে, আমাকে বল কি হয়েছে। তখন আমি বলি, বাবা এইটুকু জেনে রাখো, তোমার ছেলে কখনো অন্যায় করেনি, সুতরাং যা করেছি উচিত কাজ করেছি। আর ওকে তো শুধু মেরে জখম করেছি, যদি পারতাম মেরেই ফেলতাম, শুধু আমার বন্ধুদের জন্য পারিনি। তখন নিজামের বাবা বলে, দেখছেন সবাই এই কুলাঙ্গারের কথার ধরন, ও নাকি আমার ছেলেকে মেরেই ফেলতো। আপনারা সকলে শুনলেন কিন্তু এই কুলাঙ্গার কি বলল। তখন আমি বলি, তবে রে দাঁড়া, তোকে বলেছি না আমাকে কুলাঙ্গার না বলতে, তুই আবার আমাকে সেই কথা বলছিস। এই বলে আমি ঘরে ঢুকে দা নিয়ে বেরিয়ে আসতে নিলে মা দেখে ফেলে। তখন মাও ঘর থেকে বের হয়ে আসে, আর বাবা ও মা দুজনেই আমাকে আটকে দেয়। তখন আমি তাদের ছাড়িয়ে যেতে নিলে আমার বাবা আমাকে কষিয়ে একটি চড় মারে আর বলে, এই দিন দেখার জন্য তোকে পেলে পুষে বড় করেছি, বড়দের সাথে এই আচরণ করার জন্য বড় করেছি। তখন আমার মা বলে, খবরদার, আপনি আমার ছেলেকে উল্টাপাল্টা বলবেন না। আমি আমার ছেলে সম্পর্কে জানি, আমার ছেলে কখনো বিনা কারণে কারোর সাথে ঝামেলা করে না। আপনি ওর বাবা হতে পারেন, কিন্তু আমি ওর মা, আমি ওর ভেতরের সব কথা জানি। আপনি চাকরির জন্য বাইরে বাইরে থেকেছেন, ওর সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই বলে মা আমাকে বলে, বাবা আজাদ কি হয়েছে, মাকে সব খুলে বলতো। তখন আমি বলি, মা এই কথা বলার মতো না, আর আমার উপর তোমার বিশ্বাস আছে এতেই আমি খুশি। আর এই কথা যদি বলতে পারতাম তাহলে অনেক আগেই বলে দিতাম। তখন আমার মা বলে, বাবা যা হওয়ার হয়েছে, কিন্তু সত্যটা না বললে মানুষ তোকে ভুল বুঝবে, দয়া করে সত্যটা বল, তোকে আমার কসম লাগে। তখন আমি বলি, মা কসম দিলেও এই কথা আমি বলতে পারবো না। তখন আমার মা অবাক হয়ে যায় আর বলে, তোর কাছে তোর মায়েরও কসমের দাম নেই আজাদ? তখন নিজামের বাবা বলে, থাকবে কি করে, ও একটা নষ্ট বখাটে ছেলে, ওর জন্য আমার ছেলে এখন আইসিইউতে। ডাক্তার বলেছে ওর একটি হাত অকেজো হয়ে পড়েছে, আর যদিও ওটা ঠিক হয় তবে সে হাত দিয়ে ও কোনো ভারী কাজ করতে পারবে না, আর ঠিক হতে কত বছর লাগবে তাও বলা যায় না। তখন আমি বলি, ভুল করেছি, কাল হাতটা কেটে ফেললে সবচেয়ে ভালো হতো। তখন আমার মা হতবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, আর আমার বাবা আমাকে কষিয়ে আরেকটি চড় মারে। আর এইসব দেখে আমার মা কান্না করতে থাকে। তখন আমার বোন শিল্পী ঘর থেকে বেরিয়ে আসে আর বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা
আপনি আর একবারও ভাইয়ার গায়ে হাত দেবেন না, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। আমার বোনের মুখ থেকে সকলে এই কথা শুনে হতবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে। তখন আমি বলি, শিল্পী, খবরদার কোনো কথা বলবি না, যা ঘরে ঢুকে পড়, আমি এখানে আছি না। তখন আমার বোন বলে, না ভাইয়া, অনেক হয়েছে, আর না। আমার যদি ইজ্জত নষ্ট হয় হোক, কিন্তু আমার জন্য আমার ভাই কুলাঙ্গার নামক একটা অসহ্য গালি বয়ে বেড়াবে বা শুনতে হবে, তা আমি মেনে নেব না। তখন আমি বলি, তোকে ঘরে যেতে বলেছি, যা, একটা কথাও এখানে বলবি না। তখন আমার বোন বলে, না ভাইয়া, এখন এটা বলা ফরজ হয়ে পড়েছে। তখন আমি চিৎকার করে বলি, তোকে ঘরে যেতে বলেছি না, এখান থেকে চলে যা, একবারে বললে কথা মাথায় যায় না নাকি? তখন নিজামের বাবা বলে ওঠে, এই যে এখন কুলাঙ্গারের বোন আরেক কুলাঙ্গারি এসে নতুন নাটক শুরু করেছে। এই কথা শোনা মাত্র আমার মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তখন কেউ বুঝে ওঠার আগেই আমি যে নিজামের বাবার কলার ধরে কষিয়ে একটা চর মেরে বসি আর বলি, জানোয়ারের বাচ্চা, আমার বোনকে নিয়ে একটা কথা বললে মাটির 70 হাত নিচে তোকে গেড়ে ফেলবো। তখন আমাকে আমার বাবা সেখান থেকে ছাড়িয়ে এনে বেশ কয়েকটি চর মারে। তখন আমার বোন শিল্পী বলে, বাবা, তোমাকে বলেছি ভাইয়ার গায়ে হাত তুললে আমি আত্মহত্যা করব। তোমরা জানো কি হয়েছে? ওনার ছেলে ওই নিজাম আমার উপর কালো জাদু করেছিল। এরপরও ও আমার শরীরে হাত দিয়েছে। এভাবে একে একে সব খুলে বলে আর ও কান্না করতে থাকে। এরপর আমার বোনের সব কথা শুনে নিজামের বাবা বলে, আমার ছেলে না হয় তোমার সাথে একটু ফাইজলামি করছে, তার জন্য তোমার ভাই এমন করবে আমার ছেলের সাথে? এই কথা শুনে তখন আমার বাবা নিজামের বাবাকে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। আর তার সাথে আসা লোকজন বলে ওঠে, ভাই, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আমরা আপনার সাথে এসেছি ভেবেছি হয়তো আপনার ছেলের সাথে ওনার ছেলের কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব আছে, তা মিটমাট করে দিতে, কারণ ঝামেলা বাড়ানো ভালো না। আর আজাদকে দিয়ে সকলের সামনে এর ভুল স্বীকার করাতাম, কিন্তু এখানে দেখছি আপনার ছেলেরই দোষ। তার উপর আবার আপনি কথা বলছেন একটু ফাইজলামি করেছে, তাই না? একটা মেয়ের জীবন কোনো ফাইজলামির বিষয়? আপনার ছেলে আজ এই ভিডিও যদি সকলের সামনে আনতো তবে মেয়েটার কি হতো? ছি ভাই, আপনার আর আপনার পরিবারের ওপর থেকে আমাদের সম্মানটা উঠে গেল। এই বলে তারা চলে যায়। তখন আমার বাবা নিজামের বাবার সামনে যে দাঁত কামড়ে বলে, আমি এইটার কোনো কিছুই জানতাম না, কিন্তু আপনার আর আপনার ছেলের ভাগ্য অনেক ভালো যে এখানে আমার ছেলে শুধু আপনার ছেলের হাত ভেঙে দিয়েছে। আমি যদি জানতাম তবে বলে দিতাম যাতে ওর হাতটা কেটে বাজারের মাঝ বরাবর ঝুলিয়ে রাখে, যাতে অন্য অমানুষগুলো এটা দেখে শিক্ষা পায়। আপনি আবার আমার ছেলেকে কুলাঙ্গার বলতে আসেন। শোনেন, আপনি আর আপনার ওই কুলাঙ্গার সন্তান যদি ভুলেও আবার আমার মেয়ে বা ছেলের সাথে কোনো প্রকার ঝামেলা করেন, তবে আমি কে আর আমি কি করতে পারি তা হারে হারে বুঝাবো। এখন সোজা উল্টো পথে ঘুরে হাঁটতে থাকুন, পিছনে ফিরে তাকালে ঘাট থেকে মাথাটাই নামিয়ে দেব। কথা শেষ, এখন কাজে লেগে পড়ুন। এই বলে বাবা সেখান থেকে তার ঘরে চলে যায়। আমার মা আমাকে আর আমার বোনকে নিয়ে ঘরে চলে আসে। তখন আমার মা বলে, বাবা, তুই কি অনেক ব্যথা পেয়েছিস? তখন আমি বলি, না মা, কিসের ব্যথা? আর এদিকে ভালোই হয়েছে, অনেকদিন হয়ে গেছে বাবার হাতের চর খাই না। সেই কবে বাবা একটা থাপ্পড় মেরেছিল ভুলেই গেছি, কিন্তু আজকেরটা মনে থাকবে। তখন এসব শুনে আমার মা ও বোন হেসে দেয়। সেই সময় বাবা এসে বলে, আজাদ বাবা, তোর কি খুব লেগেছে? বাবা, আমি বুঝতে পারিনি ঘটনাটা এইভাবে জড়িত। আমি ভেবেছিলাম হয়তো তোর সাথে কোনো ঝামেলা নিয়ে এমনটা হয়েছে। আমি যদি জানতাম তাহলে আগে
এই বেটাকে কিছু সময় চড়াতাম। আজাদ, আমার ভুল হয়ে গেছে বাবা। তখন আমি বলি, বাবা কি বলছো এসব? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? এটার জন্য আল্লাহ আমাকে শাস্তি দেবে জানো তো। প্লিজ বাবা এসব বলো না। আর মাকে বলি, মা তোমাকে যা বলেছি একটু আগে তা বাবাকে বলো। তখন বাবা মাকে বলে, কি বলেছে আজাদ? তখন মা হাসতে হাসতে বলে, তোমার ছেলে বলেছে অনেকদিন তোমার হাতের মার খায়নি, শেষ কবে খেয়েছে তা তো ভুলেই গেছে। তখন বাবা এটা শুনে হেসে দেয়। এরপর সকলে মিলে নাস্তা করি। প্রিয় দর্শক শ্রোতা, কি মনে করেছেন ঘটনাটা এখানেই শেষ? না, ঘটনার ভয়াবহতা শুরু হয় এখান থেকেই। ধৈর্য ধরে শুনতে থাকুন। তো এরপর কয়েক মাস কেটে যায়, কোনো সমস্যা হয় না। আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। এদিকে আমার বোন শিল্পী এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। ওর এ সময় খুব ভালো কাটছিল, কিন্তু এই ভালো সময়টা বেশি সময় ভালো থাকেনি, তা সামনে বলতে যাচ্ছি। তো একদিন আমি রাতে শুয়ে মোবাইল টিপছিলাম। তখন রাত আনুমানিক 2টা কি 2:30 বাজে। হঠাৎ সেই সময় আমার বোন চিৎকার করে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। তখন শিল্পীর চিৎকারে আমার ছোট বোন শাহিনুরও চিৎকার দিয়ে ওঠে। ওদের চিৎকার শুনে আমি আর আমার মা ওদের ঘরে যাই। আর আগেই বলেছি আমাদের ঘরটি টিনের হওয়ায় আমাদের আর বোনেদের ঘরের কোনো দরজা নেই, কিন্তু পার্টেক্সের বোর্ড দিয়ে টানা, আর দরজার জায়গায় পর্দা দেয়া। শুধু বাবার ঘরে পর্দার জায়গায় পার্টেক্সের বোর্ড দ্বারা একটা দরজা লাগানো। যাক, ওসব কথা নাই বলি। তো আমি আর মা বোনেদের ঘরে যেয়ে ওদের জিজ্ঞেস করি কি হয়েছে, ওরা এমন ভাবে চিৎকার করলো কেন। তখন আমার বোন শিল্পী বলে, ভাইয়া আমি মাত্র স্বপ্নে বিশাল একটা সাপ দেখেছি। সাপটা দেখতেও অনেক অনেক বেশি বড় ছিল, আর সবচেয়ে বড় কথা সাপটা কথা বলতে পারে। আর সে সাপ স্বপ্নে আমাকে বলে, শিল্পী, তুই এখন থেকে আমার, তোকে আমি ছাড়ব না। তোর আর আমার মাঝে এখন যদি কেউ আসে, আমি তাকে চিতায় তুলব, তারপর তাকে পুড়িয়ে তার গোস্ত তুই আর আমি মিলে খাবো। তখন তার এসব কথা শুনে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। আর উঠে আমি আরো বেশি ভয় পাই, কারণ আমি দেখতে পাই আমাদের ঘরের পুরোটা জুড়ে সেই সাপ পেঁচিয়ে আছে। আর আমি চিৎকার করার সঙ্গে সঙ্গে এই সাপটি ছোট হয়ে ঘরের ফাঁকা দিয়ে বেরিয়ে চলে যায়। ভাইয়া, এই সাপটা এতটা বড় ছিল যে ও মুহূর্তে 2-3 জন মানুষকে গিলে ফেলতে পারবে। আমার প্রচন্ড ভয় লাগছে। তখন আমি বলি, আরো বেশি করে টিভি দেখ। তোদের অত্যাচারে একটু টিভি দেখতে বসতে পারি না। সারাদিন এই সিরিয়াল নয়তো ওই সিরিয়াল, আর কত ছবি। তোদের জন্য সিরিয়াল আর মুভির ডিরেক্টররাও এগুলো বানিয়ে কুল করতে পারে না। সব দেখে এরপর একটা রিপিট আরো 2-3 বার দেখিস। তখন আমার মা বলে, আজাদ কি বলছিস এগুলা? তখন আমি বলি, আরে মা, আজ হয়তো কোনো সাপের ছবি দেখেছে, আর এখন স্বপ্নে তা দেখে ভয় পেয়েছে। তখন আমার ছোট বোন বলে, ভাইয়া আপু মনে হয় না ভুল বলেছে, কারণ আপু চিৎকার করেছে, সেজন্য আমি চিৎকার করিনি। আমি আপুর চিৎকারের আওয়াজ পেয়ে উঠতেই আমাদের এই বেড়ার বাইরে থেকে সাপের ভয়ঙ্কর হিস হিস শব্দ কানে আসে, আর এটার জন্য আমি ভয়ে চিৎকার করি। তখন আমি বলি, ওহো, আপনি তাইলে আওয়াজও শুনছেন। এই বলে আমি হাসতে থাকি। তখন আমার ছোট বোন বলে, ভাইয়া আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। তখন আমি বলি, চুপ থাক, তুই হলি ওর সার্কিট, ও শুনলে তাহলে তুই শুনবি না, এটা হয় নাকি? তখন ওরা 2জন বলে, তাহলে কি ভুলই শুনলাম? তখন আমি বলি,
মা যাও তো, যে শুয়ে পড়ো। তখন আমি আর মা যে যার যার মতো শুয়ে পড়ি। সেদিন রাতে আর কিছুই হয় না, আমরা যে যার মতো ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকাল সকালে ঘুম থেকে উঠে, কিন্তু আমার বোন শিল্পী এখনো ঘুম থেকে ওঠেনি। আমরাও কেউ ডাকিনি, কারণ এখন পড়ালেখার চাপ কম, তাই একটু জিরিয়ে নেক। আবার কলেজে ভর্তি হয়ে গেলে আর সময় থাকবে না। কিন্তু বেলা 2টা বাজে, এখনো ও উঠছে না। একটা মানুষ টানা এরকম ঘুমাতে পারে না। অন্তত উঠে পানি খায় বা ওয়াশরুমে যায়, অথবা একটু উঠে সময় দেখে কয়টা বাজে। তখন মা যে ওকে অনেক ডাকে, কিন্তু ও উঠতে পারছিল না। তখন মা অনেক ডাকাডাকির পর শিল্পী ওঠে। তখন মা বলে, কি নবাবজাদি, কয়টা বাজে, কোনো হুঁশ আছে? পড়ালেখা তো সব খেয়ে বসেছ, কিন্তু এমনিতে গোসল খাওয়া দাওয়া দরকার তো নাকি? তখন ও মায়ের কথার কোনো উত্তর দেয়নি, আর উঠে সোজা পুকুর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে বাদে আর একটা সমস্যা। পুকুর পাড়ে গেছে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু শিল্পীর আসার কোনো নাম নেই। তখন আমরা খাবার বেড়ে বসেছিলাম। তখন মা শাহিনুরকে বলে, এই, যে দেখে আসতো এই শয়তানটা কই, কি করছে এত সময়। তখন শাহিনুর যে দেখে শিল্পী পুকুর পাড়ে বসে এক মনে পানির দিকে চেয়ে আছে। তখন ও উপরে দাঁড়িয়ে কয়েকবার ডাকে। তখন শিল্পী কিছুই শুনছিল না। তখন শাহিনুর এসে বলে, মা, আপু পুকুর পাড়ে গোসল না করে বসে আছে। কতবার ডাকলাম কিন্তু শুনছেই না, তাই চলে আসলাম। তখন আমি বলি, দাঁড়া, ওরে আজ চড়াতে চড়াতে নিয়ে আসছি। এই বলে আমি পুকুর পাড়ের দিকে যাই। সেখানে যেয়ে আমি উপর থেকে কয়েকবার ডাকি, কিন্তু ওর কোনো সাড়া নেই। তখন আমি নিচে নেমে ওর পাশে যেয়ে সিঁড়িতে বসি, আর ওকে বলি, কিরে, পানিতে কি দেখছিস? কিন্তু তখনও ওর কোনো হুঁশ নেই। তখন আমি ওর চেহারার দিকে তাকিয়ে দেখি ওর চেহারায় কেমন একটা বিষণ্ণতা। তখন আমি বেশ কিছু সময় ওর দিকে চেয়ে থাকি, কিন্তু আমি যে একটা মানুষ ওর পাশে বসে আছি, ওর দিকে তাকালাম, কথা বললাম, এতে ওর বিন্দুমাত্র কোনো সাড়া নেই। আমার মনে হতে থাকে আমি একটা মৃত আত্মা, যে কিনা কথা বলছে আর একজন শুনছে না। তখন আমি ওর কাঁধে হাত দিয়ে ওকে মোটামুটি জোরে একটা নাড়া দিই। তখন ও কান্না করে সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। তখন আমি চিৎকার করে মাকে ডাকি, পাশাপাশি আমার বোনকে কোলে নিয়ে ঘরের দিকে দৌড় দেই। এদিকে মাও বেরিয়ে আসে। তখন মা ওকে অজ্ঞান দেখে বলে, কি হয়েছে? তখন আমি বলি, সব পরে বলছি, আগে ওকে ঘরে নেই। তখন মা কান্না করেই ফেলে। তখন মাকে আরো বলি, আমি যে জাহিদ ভাইকে ডেকে আনি। এই বলে আমি জাহিদ ভাইয়ের বাড়ির দিকে দৌড় দেই। আর জাহিদ ভাইয়ের বাড়ি 2 বাড়ি পরে হওয়ায় আমি তাড়াতাড়ি চলে আসি। দুপুর হওয়ায় জাহিদ ভাইও বাড়িতেই ছিল। আমি তখন হাঁপাতে হাঁপাতে বলি, জাহিদ ভাই, একটু তাড়াতাড়ি চলেন, আমার বোনটার যেন কি হয়েছে। তখন জাহিদ ভাই বলে, কি হয়েছে? তখন আমি বলি, ভাই, সব যেতে যেতে বলছি, আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। তখন জাহিদ ভাই দ্রুত শার্ট পরে আমার সাথে রওনা হন। তখন আমি তাকে রাস্তায় সব বলি, আর কথা বলতে বলতে বাড়িতে চলে আসি। তখন জাহিদ ভাই আমার বোনকে ভালোভাবে চেক আপ করে বলে, ও তো একদম স্বাভাবিক আছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব কিছুই ঠিক আছে, কিন্তু এমন হলো কেন বুঝলাম না। তখন জাহিদ ভাই মাকে বলে, চাচি, একটু তেল গরম করে আনেন তো, ওর হাতে পায়ে মালিশ করেন তো। তখন মা তাড়াতাড়ি তেল গরম করে আনে আর ওর পায়ে মালিশ করে, কিন্তু ওর কোনো সাড়া নেই। এদিকে জাহিদ ভাই চোখ, জিহ্বা সব দেখে ওর কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু ওর কোনো সমস্যা নেই, একদম সুস্থ মানুষ, কিন্তু জ্ঞান ফিরছে না কেন, এটাই চিন্তার বিষয়। জাহিদ ভাই তখন আমাকে বলে, আচ্ছা আজাদ, ও পুকুর পাড়ে বিষণ্ণ মন নিয়ে বসেছিল যে, ওর কি তোমাদের সাথে কোনো ঝগড়া হয়েছিল? আসলে এটা আমার জানার বিষয় না, তারপরেও
তোমরা আমার পরিবারের থেকে কম না, কারণ আমার বাবা মারা যাবার পর চাচা আমাকে অনেক আদর করেছে। তখন মা বলে, না রে বাবা, ওর সাথে আমাদের কিছুই হয়নি। ও দুপুর 2টা বেজে গিয়েছিল, ঘুম থেকে উঠছিল না, তাই ডেকে ঘুম থেকে উঠিয়ে গোসল করতে পাঠিয়ে দেই। এরপর কিছু আমরা জানি না। তখন আমি বলি, ভাই, এরপরের বিষয় তো আমি রাস্তায় আপনাকে বললাম। তখন জাহিদ ভাই বলে, হুম, সবটাই তো শুনলাম, কিন্তু একটা কথা হচ্ছে, ও দুপুর 2টা পর্যন্ত ঘুমিয়েছে কেন? তখন আমার মা বলে, পড়ালেখা নাই তাই ও ঘুমায়, কিন্তু অন্যান্য দিন এমন ঘুমায় না। অন্যান্য দিন 10টার মাঝেই উঠে পারে। তখন আমি বলি, ভাই, কাল ওর সাথে একটা অকারেন্স ঘটে। তখন জাহিদ ভাই বলে, কি অকারেন্স ঘটেছে? তখন আমি বলি, ভাই, কাল ও রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ওটা দেখে ভয় চিৎকার করে ওঠে ঘুম থেকে। তখন জাহিদ ভাই বলে, তাহলে আজাদ শিল্পী হয়তো সেই স্বপ্নটাকে এখনো ভুলতে পারেনি, আর ও সেটাকে ভিজুয়ালাইজ করতেছে। আর সেই সময় হয়তো তুমি ওকে নাড়া দিয়েছ। ও সেই বিষয়টা ধরে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। তখন আমি বলি, হতে পারে ভাই। তখন জাহিদ ভাই বলে, আচ্ছা আজাদ, আমি তাহলে এখন আসি। কোনো সমস্যা হলে ফোন করো, কেমন? আর টেনশনের কিছু নেই, কিছু সময়ের মাঝেই জ্ঞান ফিরে আসবে। এই বলে আজাদ ভাই চলে যায়। তখন আমি আর আমার ছোট বোন শিল্পীর হাতে পায়ে তেল মালিশ করতে থাকি, কিন্তু ওর জ্ঞান ফেরার কোনো হদিস নেই। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। তখন আমি জাহিদ ভাইকে কল করি। এরপর তিনি আবার বাড়িতে আসেন। এসে আবার শিল্পীর ডায়াবেটিস, প্রেশার এবং অন্যান্য সবকিছু চেক করেন, কিন্তু না, সবকিছুই ঠিক। তখন জাহিদ ভাই বলে, আজাদ, ওকে একটু মেডিকেলে নিয়ে ব্লাড টেস্ট করিয়ে দেখো তো, এমন হচ্ছে কেন? তখন আমি আর এক পলকও দেরি না করে একটি সিএনজি ডেকে শিল্পীকে নিয়ে মেডিকেলের দিকে রওনা হই। সেখানে যে একজন ডক্টরকে দেখাই। উনি প্রথমে ভর্তি নেন, পরে বেশ কিছু টেস্ট করান, কিন্তু টেস্টের রিপোর্ট দেখে বলে, কোনো সমস্যা নেই তো, আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান। তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে হচ্ছেটা কি। তখন আমরা শিল্পীকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু ওর জ্ঞান ফেরার কোনো নামগন্ধই নেই। তখন মা বলে, আজাদ, যে আমাদের এলাকার মতিন ফকিরকে ডেকে আনতো, সে এসে একটু দেখে যাক, কোনো খারাপ কিছুর আসরের সমস্যা নয় তো। তখন আমি মায়ের কথা মতো মতিন ফকিরের বাড়িতে যাই। সেখানে যে মতিন ফকিরকে ডাকা মাত্র সে বের হয়ে আসে। তখন আমি বলি, মতিন কাকা, আমার বোনটার না কি যেন সমস্যা হয়েছে, একটু চলেন আমার সাথে। তখন মতিন ফকির বলে, কি সমস্যা? তখন আমি বলি, কি সমস্যা তা জানলে তো আর আপনার কাছে আসতাম না, মা বলেছে আপনাকে ডাকতে। তখন তিনি আর কথা না বাড়িয়ে আমার সাথে রওনা হন। এর মাঝে ওনাকে আমি কাল রাতে হয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলি। তখন তিনি বলে, বাবারে, সাপ দেখা তো ভালো না। আর যে সাপ আবার কথা বলতে পারে, আর যত বড় সাপ ও বলেছে, এটা অনেক বড় বিপদের আভাস পাচ্ছি। এসব বলতে বলতে মতিন কাকা আর আমি বাড়িতে চলে আসি। এরপর মতিন কাকা ঘরে ঢুকতেই উনি কেমন গা মোচড়ামুচড়ি করতে থাকে, আর একবার ভয় পেয়ে এদিকে তাকাচ্ছিল আর একবার ওদিকে তাকাচ্ছিল। এমন করে উনি খালি ডান বাম তাকাচ্ছিল। তখন আমি বলি, কি ব্যাপার কাকা, এমন করতেছেন কেন? তখন তিনি চোখ বন্ধ করে কিছু দোয়া পড়ে আবার চোখ খুলে বলে, তেমন কিছু না, চলো শিল্পীর ঘরে চলো। তখন আমরা শিল্পীর ঘরে যাওয়ার পর উনি একটি দোয়া পড়ে শিল্পীর মাথায় ফু দিতেই শিল্পী কেমন একটা ছটফট করতে শুরু করে। তখন আমরা সেই ঘরের দরজার মুখে ছিলাম, আর মতিন কাকা তখন শিল্পীর চোখ দেখে, আর চোখ দেখে উনি খাট থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়ে আর পিছনে হাঁটতে শুরু করে। একটা সময় টিনের সাথে বাড়ি খেয়ে বলে, এটা আমি কি দেখলাম?
ইনি এখানে কিভাবে? ইনার এখানে তো থাকার কথা না। কে ইনাকে এখানে এনেছে? তখন আমি মতিন কাকার কাছে যেয়ে বলি, কাকা কি হলো, আপনি এমন করছেন কেন? তখন তিনি বারবার একই কথা বলতে থাকে, এখানে কেন ইনি? তখন আমি যে শিল্পীর চোখ খুলে দেখার চেষ্টা করি, কিন্তু সেই সময় আমি দেখতে পাই ওর চোখ একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। তখন মতিন কাকা বলে, আজাদ, ওর চোখ ছেড়ে দাও, তা না হলে বিপদে হয়ে যাবে। তখন আমি কিছুই বুঝছিলাম না, আর আমি ওর চোখ ছেড়ে দেই। তখন আমি লক্ষ্য করি মতিন কাকার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন তিনি তার ব্যাগ নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। তখন আমিও ঘর থেকে বেরিয়ে উনার পিছন পিছন যেতে শুরু করি, কিন্তু উনি এক প্রকার দৌড়াতে ছিলেন। তখন আমিও দৌড়ে যেয়ে উনাকে দাঁড় করাই, আর উনার চোখ দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই, কারণ উনার চোখ দিয়ে রক্ত বেরিয়েই চলছিল তখনও। উনার পরনের পাঞ্জাবিটা ভিজে গিয়েছিল একদম রক্তে। তখন আমি আর কোনো কথা না বলে দ্রুত উনাকে জাহিদ ভাইয়ের দোকানে নিয়ে যাই। তখন জাহিদ ভাই ও মতিন কাকার এই অবস্থা দেখে বেশ ভয় পান। তখন জাহিদ ভাই বলে, দেখো আজাদ, এই রক্ত আমি বন্ধ করতে পারবো না। আমি একটা ড্রপ দিচ্ছি, এখনই তুমি উনাকে নিয়ে দ্রুত মেডিকেলে যাও। তখন আমি আর দেরি না করে উনাকে নিয়ে মেডিকেলে রওনা হই। আর জাহিদ ভাইকে বলি, ভাই আপনি একটু আমার বাড়ি যাবেন, আর আমার বোনটার কি সমস্যা হচ্ছে একটু দেখবেন। আমি ওনাকে মেডিকেলে নিয়ে যাচ্ছি। তারপর আমার বন্ধুদের ডেকে ওনাকে সেখানে রেখে আমিও বাড়ি আসি। তখন আমি ওনাকে নিয়ে মেডিকেলে যাই। এদিকে জাহিদ ভাই আমাদের বাড়িতে যায়। সেই সময় আবার বাড়িতে থেকে মা ফোন দিয়ে বলে, বাবা শিল্পী জানি কেমন করছে, ওর সমস্ত শরীর কাঁপছে আর গড় গড় আওয়াজ করছে, আমার বেশ ভয় করছে। তখন আমি বলি, মা জাহিদ ভাই বাড়ির দিকেই যাচ্ছে, আর আমি আমার বন্ধুদের বলে দিচ্ছি বাড়ির দিকে যেতে। আমি মতিন কাকাকে নিয়ে মেডিকেলে যাচ্ছি। তখন সেই সময়টা মুহূর্তেই যেন উল্টে পাল্টে হয়ে যায়। কি থেকে কি করব বুঝে পাচ্ছিলাম না। তখন মেডিকেলে পৌঁছে তাড়াতাড়ি ডাক্তার দেখে ওনার চোখের রক্ত পড়ানো বন্ধ করাই। এরপর ওনার চোখ ব্যান্ডেজ করে দেই। এদিকে বাজারে মেডিকেল হওয়ায় আমার বন্ধুরা সেখানে ছিল, ওরাও সেখানে চলে আসে। তখন আমি ওদের বলি, মতিন কাকার সব চিকিৎসা করিয়ে ওনাকে বাড়িতে দিয়ে আমার বাড়িতে আয় তোরা। তখন মতিন কাকা আমাকে বলে, বাবা আজাদ, এদিকে আসো। তখন আমি ওনার কাছে যাই আর বলি, কাকা বলেন কি বলবেন। তখন উনি বলেন, বাবা আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলছি, যত দ্রুত পারো এমন কাউকে খুঁজে বের করো যে তোমাদের এই সমস্যা থেকে বের করতে পারবে। আরেকটি কথা, এটা কোনো ডাক্তারি সমস্যা না, এটা অশুভ শক্তির জন্য হচ্ছে। তখন আমি বলি, চাচা দোয়া করবেন আমার বোনের জন্য। এই বলে আমি আমার এক বন্ধুর বাইক নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসি। আর সেখানে আসতেই দেখি আমার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, আর ঘরের মাঝে আমার মা কান্না করছে। তখন আমি দ্রুত ঘরে ঢুকি। তখন দেখি জাহিদ ভাই কিছু ট্যাবলেট পানিতে গুলে শিল্পীর মুখে দিচ্ছে, আর আমাকে বলছে তেমন কোনো ভয়ের কারণ নেই, আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিতেছি। তখন আমি মাকে মতিন কাকার বলা কথাগুলো বলিনি, কারণ তাহলে উনি আরো অস্থির হয়ে যাবে। সেই সময় মাকে বলি, মা আমি একটু আসছি। তখন এই বলে আমি আমার আর এক বন্ধুকে নিয়ে বাইকে করে আমার বোনের বান্ধবীদের বাড়িতে যাই। ওর বাবা ইমাম সাহেব ছিলেন, আর আগের বার আমার বোনের সমস্যা তিনিই দেখেছিলেন। তখন আমি আরো ভাবি বাবাকে এখন জানানোর দরকার, আবার ভাবি এখন না, কারণ উনি কাজে ব্যস্ত আছেন, আমি না পারলে তখন ওনাকে খবর দেব। এই বলে সেই ইমাম সাহেবের বাড়িতে যেতেই তিনি ঘর থেকে বের হয়ে আসেন। তখন আমি অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, হুজুর কি আমাদের আসার খবর পেয়েছেন আগে থেকেই, নাকি কাকতালীয় ভাবে মিলে গেছে। আমরাও
আসলাম, উনিও বের হলো। তখন হুজুর সাহেব বলল, বাবা আসো, আমরা ওই ঘরে বসি। তখন আমি বলি, হুজুর আমরা আসবো এটা কি আপনি জানতেন? তখন তিনি একটা হাসি দিয়ে বলেন, জানতাম না, কিন্তু এখন জেনে গেছি। তখন আমি বলি, হুজুর কি বলছেন? কিছুই বুঝলাম না। তখন হুজুর বলে, বাবা এই অসময়ে কেউ আমার বাড়িতে আসে না। যারা আসে কোনো না কোনো সমস্যা নিয়েই আসে। যাক ওসব কথা বাদ দাও, আসো, কি নিয়ে আসছো সেটা আগে বলো। তখন আমরা হুজুরের পিছন পিছন ওই ঘরে যাই আর একটা পার্টিতে বসি আর বলতে শুরু করি, হুজুর সমস্যা একটা নিয়ে আপনার কাছে এসেছি। সমস্যাটা আমার বোনকে নিয়ে, আর আমার বোনকে হয়তো আপনি চেনেন। তখন হুজুর বলল, চিনি, তোমাকেও চিনি, আর তোমার বোন আমার মেয়ের সহপাঠী। এখন সমস্যা কি হয়েছে তা খুলে বলো তো। তখন আমি তাকে গতকাল রাত থেকে ঘটে যাওয়ার সমস্ত কথা বলি, সাথে মতিন কাকার বলা কথাগুলোও বলি। তখন হুজুর বলে, আমাকে একটু সময় দিতে হবে যে বাবা। তখন আমি বলি, আপনি সময় নেন, কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। তখন হুজুর একটা খাতা কলম নিয়ে দোয়া পড়ে চোখ বন্ধ করে আরবিতে কিছু লিখতে শুরু করে। প্রথম প্রথম কয়েকটা লাইন ঠিক মতো লিখতে থাকে, কিন্তু হঠাৎ কিছু সময় পর হুজুরের কেমন হিচকি ওঠা শুরু হয়, আর সাথে উনার নাক দিয়ে গল গল করে রক্ত পড়তে শুরু করে। আর এটা দেখে আমরা বেশ ভয় পেয়ে যাই। তখন সেই হুজুর কিছু সময় লিখতে লিখতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমরা তাড়াতাড়ি উনার পরিবারের সদস্যদের সেখানে ডেকে আনি আর তৎক্ষণিক জাহিদ ভাইকে কল করে এখানে আসতে বলি। তখন জাহিদ ভাইও দ্রুত সেখানে চলে আসে আর উনাকে দেখে বলে, আজাদ, হচ্ছে কি এসব? তখন আমি বলি, ভাই সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না কি হচ্ছে। তখন জাহিদ ভাই আগে হুজুরের রক্ত পড়া বন্ধ করে, এরপর হুজুরকে কিছু ওষুধ দেয় আর অজ্ঞান অবস্থায় উনাকে খাওয়ানো হয় ওষুধগুলো। তার 30-40 মিনিট পর হুজুরের হুঁশ আসে। তখন হুজুর জ্ঞান ফেরার পরেই উঠে কান্না করতে শুরু করে। তখন আমি সহ সকলে হুজুরকে অনেক জিজ্ঞেস করি, কিন্তু হুজুর কিছুই বলছিল না। তখন অনেক বলার পর হুজুর বলে, যা লেখা আছে কাগজে তা পড়লেই বুঝতে পারবে, কিন্তু এটা কেউ উচ্চারণ করতে পারবে না। যে পড়বে সে মনে মনে পড়তে হবে, কারণ কেউ উচ্চারণ করে পড়লে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে সে মারা যাবে। তখন আমি বলি, হুজুর যা লিখেছেন তা আরবিতে, আর আরবি তো আমরা পড়তে পারি না। তখন হুজুর ওনার ছেলেকে ডাকেন আর ওনার ছেলেকে বলেন, এই কাগজে যা আরবিতে লেখা আছে তা বাংলায় লেখো, কিন্তু খবরদার তা মুখে উচ্চারণ করে পড়বে না। তখন সে আমাদের সামনে বাংলায় লিখতে শুরু করে, যা ছিল অনেকটা এমন, হুজুর, আপনি কি কাজে হাত দিয়ে ফেললেন? এই কাজের জন্য আপনি আমি কেউ যোগ্য না। এই শয়তান কোনো সাধারণ কেউ না, ও নিজেই কালো জাদুতে পারদর্শী। ওর ব্যাপারে কথা বলতে গেলে ও সব জেনে যায়। আর এই সব বলার পর আমি বাঁচব না, কারণ ও এমন ভাবে নিজেকে কালো জাদুর দ্বারা ওকে তৈরি করেছে। ওর কথা কেউ বললেই সে মারা যাবে। কেউ ওর চোখের দিকে তাকালে তার চোখ অন্ধ হয়ে যাবে। কেউ ওকে নিয়ে লিখলে ওই লোকের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সে মারা পড়বে। কেউ ওই লেখা উচ্চারণ করে পড়লে তার গলা দিয়ে রক্ত পড়ে সে মারা যাবে। ওর সম্পর্কে জানাটাও দুষ্কর ব্যাপার। আপনি ভয় পাবেন না হুজুর। আপনি লিখছেন, এর জন্য আপনার কিচ্ছুই হবে না, কারণ আপনার হয়তো আমি লিখছি। এর জন্য আমি হয়তো আর বাঁচব না।
আপনার হয়তো নাক দিয়ে রক্ত যাবে, আপনি এতে অসুস্থ হবেন। আর হুজুর, এসব করেছে সেই ছেলেটি, নিজাম, যেই মেয়েকে আগেও কালো জাদু করেছিল। কিন্তু সে এখন যে জাদু করেছে, এই জাদু কোনো সাধারণ মানুষের দ্বারা কাটানো সম্পূর্ণভাবে অসম্ভব। এই কাজ কোনো আল্লাহর খাস বান্দাই কাটাতে পারবে। হুজুর, আপনাকে আমার শেষ উপদেশ, আপনি এরপর থেকে কোনো কাজ করবেন না, কারণ আপনাকে সাহায্য করার মতো কেউ আর অবশিষ্ট রইল না। আর আমাদের পথ চলা হয়তো এই পর্যন্তই ছিল। হুজুর, আমার জন্য দোয়া করবেন। পরকালে দেখা হবে কোনো এক সময় আল্লাহর জান্নাতে, যদি আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন তবে। ভালো থাকবেন হুজুর, আপনার পরিবারের দিকে নজর রাখবেন। এই বলে যে হুজুরের ছেলে লেখা বন্ধ করলে আমি আমার বন্ধু জাহিদ ভাই ও হুজুরের ছেলে ভয়ে ঢোক গিলতে থাকি, আর একজন আরেকজনের চেহারার দিকে তাকাই। সে সময় হুজুর কান্না করছিল। আমরা ভয় পাই ঠিকই, কিন্তু হুজুরের সেই সহকারীর কথা মনে পড়ে। আমাদের ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল সেই জিনটার কথা ভেবে। তখন হুজুর বলে, সবই শুনলেন এবং দেখলেন, এখন আপনারা সেই মোতাবেকই কাজ করেন। আমার যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। তখন আমি কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসি, আর বাইরে এসে জাহিদ ভাইকে বলি, ভাই, হুজুরের কি চিকিৎসা লাগবে তা দিয়ে আসেন, যা খরচ হয় তা আমার সাথে হিসাব করবেন। তখন জাহিদ ভাই বলে, হিসাব নিকাশ এগুলো বহুত পরের কথা, কিন্তু ভাই আমি যা পড়লাম, এখন আমার ভিতরটা পুরো কাঁপছে। আমি কি করে ওনাকে চিকিৎসা দেব তাই ভাবছি। তখন আমি বলি, ভাই, সমস্যা আসবে যাবে, ভেঙে পড়লে তো চলবে না, শক্ত হয়ে কাজ করতে হবে। ওনাকে এই বলে আমি আমার বন্ধুকে নিয়ে বাইক করে চলে আসি। পথিমধ্যে বাইক থামিয়ে একটা সিগারেট ধরাই আর ভাবতে থাকি, জাহিদ ভাইকে আমি সাহস দিলাম, কিন্তু আমার নিজের ভেতরেই তো ভয় কাজ করছে। তখন আমার মাথায় একটা কথা নাড়া দেয়, যেই সাপ দংশন করেছে সেই সাপই এই বিষ উঠাবে। এইটা বলে আমি সিগারেট ফেলে বাইকে উঠি, আর বাইক উল্টো দিকে ঘোরাতেই আমার বন্ধু বলে, কোথায় যাচ্ছিস? তখন আমি বলি, বাইকে ওঠ, সব জানতে পারবি। তখন বাইক চালু দিয়ে ক্লাব ঘরে যাই, সেখান থেকে 2টা স্ট্যাম্প নেই। এরপর বাইক নিয়ে নিজামের বাড়িতে যেয়ে ওদের সামনের গেট ভেঙে বাড়িতে ঢুকি। এরপর চিৎকার করে গালিগালাজ করে নিজাম শহর বাবাকে ডাকতে থাকি। তখন নিজামের বাবা ঘর থেকে বেরিয়ে আসে। তখন আমি কোনো কথা ছাড়াই নিজামের বাবাকে যে কষিয়ে কয়েকটা চর মারি, আর বলি, শুয়োরের বাচ্চা, তোর বেজন্মা ছেলেটা কই? ওইটারে বাইরে ডাক, আজ ওকে এইখানেই জ্যান্ত কবর দেব। তখন নিজামের বাবা বলে, তুই আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছিস? এই বলে সে ঘর থেকে একটা বটি নিয়ে বের হয়। তখন আমার বন্ধু কোনো কথা ছাড়াই লাঠি দিয়ে বেধড়ক পিটাতে শুরু করে নিজামের বাবাকে। তখন নিজামের চাচা ও চাচাতো ভাইরা লাঠি সোঁটা নিয়ে আমাদের দিকে আসে। তখন আমি বলি, দেখেন, আপনাদের সাথে আমাদের কোনো ধরাবাধা নেই, কিন্তু যদি এখানে নাক গলান তবে আজ এই গ্রামে রক্তের বন্যা বইবে। এর মাঝে আমার বন্ধু আবার বাকিদের ফোন করে বসে। তখন আমাদের ভার্সিটি সহ এলাকার বন্ধু বান্ধব হতে ছোট ভাই সবাই স্ট্যাম্প, চা পাটি এগুলো নিয়ে কয়েকশো পোলাপান প্রায় সেখানে হাজির হয়। তখন নিজামের চাচারা বলে, কি হয়েছে? আর তুমি তোমার বয়সের বড় একজন মানুষের গায়ে হাত দিলে কিভাবে? তখন আমি বলি, আমি তো হাত দিয়েছি, আপনারা হলে কুপিয়ে মেরে ফেলতেন। তখন তারা বলে, কি হয়েছে?
তখন আমি বলি, এই জানোয়ার আর ওর ছেলেকেই জিজ্ঞেস করেন। তখন তারা নিজামের বাবাকে জিজ্ঞেস করলে সে চুপ করে থাকে। তখন ঘর থেকে নিজাম বের হয়ে আসে। এখনো ওর এক হাতে ব্যান্ডেজ ও এক পা খুঁড়ে আমাদের সামনে আসে। তখন আমার বন্ধু কিছু বুঝে ওঠার আগেই নিজামের খোঁড়ানো পায়ে একটি বাড়ি দিয়ে বসে। তখন আমি ওকে আটকে দেই। এদিকে নিজামের চাচা ও চাচাতো ভাইরা আমার বন্ধুর উপর ক্ষেপে যায়। আর নিজামের এক চাচাতো ভাই বলে, তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়ির সামনে আমার চাচাতো ভাইয়ের গায়ে হাত দিস। তখন আমি বলি, ওই আস্তে, জবান ছোট কর, নয়তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। তখন ওরা তেড়ে আসতে নিলে বাড়ির চারপাশের দেয়াল টপকে সব পোলাপান সেখানে চলে আসে। আর বাইরে থেকে 50-60টা বাইক একসাথে হর্ন চেপে ধরে। আর এসব দেখে ওরা ভয়ে পিছু হটে যায়। তখন আমি বলি, আমি তোদের সাথে ঝামেলা করতে আসিনি, কিন্তু ঝামেলা করলে পোলাপান তোদের মেরেও মজা পাবে না, কারণ সবার একটা করে ঘুষি খাইলেও স্পটে মারা যাবে। তখন নিজাম ব্যথা নিয়ে কুকিয়ে উঠে বলে, সকলে চুপ করেন, আমি একটু কথা বলি। তখন সবাই চুপ হয়ে যায়। এরপর নিজাম বলতে শুরু করে। নিজাম বলে, ভাইয়া, আমি সেদিনও কিছু বলতে পারিনি, আমাকে মাফ করে দেন। আসলে ভাইয়া, আমি আপনার বোনকে সত্যি অনেক ভালোবাসি, আর এর জন্য আমি এমনটা করেছি। আমি ভেবেছিলাম ওই ভিডিও দেখিয়ে ওকে পটিয়ে বিয়ে করব। কিন্তু ভাইয়া, আমার ওকে নিয়ে কোনো খারাপ ইন্টেনশন ছিল না। ভাইয়া, এখনো আমি চেয়েছিলাম ওকে আমার ঘরের বউ করে নিতে। হ্যাঁ, আমি খারাপ ছেলে, যা আপনি জানেন এবং আমার ফোনে দেখেছেন। কিন্তু ভাইয়া, আমি আপনার বোনকে দেখার পর থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা করেছি। আমি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি, কোনো মেয়ের দিকেও তাকাই না। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, আপনি আমাকে মারলেন, আমি একটিবারও আপনাকে জিজ্ঞেস করিনি কেন এরকম ভাবে আমাকে আহত করলেন। আমার বাবাকে আপনি চর মেরেছেন, অপমান করেছেন, তাও আমি জিজ্ঞেস করিনি। ভাই, এর কারণ কি বলবেন আপনি? বিশ্বাস করুন, আমি আপনার বোনকে অনেক ভালোবাসি। তখন আমি বলি, তোর বয়স কত হয়েছে? তুই এখনো মায়ের দুনিয়ায় বসবাস করছিস নিজাম। তুই যদি প্রকৃত ভালোবাসতি তবে এসব করতি না। তুই আমার বোনকে বলতে পারতি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার পড়ালেখা শেষ করে সাকসেস আসা পর্যন্ত আমার জন্য ওয়েট করো। যদি ও তোকে ভালোবাসতো তবে অবশ্যই ও অপেক্ষা করত, আর না হলে নাই। এইসব করে কখনো ভালোবাসা হয় না। আজ তোর এই কাজের জন্য আমার বোন মৃত্যুর পথযাত্রী। তখন নিজাম এটা শুনে অবাক হয়ে যায়। তখন নিজাম বলে, ভাইয়া, কি হয়েছে ওর? তখন আমি তো শুধু একজন তান্ত্রিকের কাছে গিয়েছিলাম ওকে আমার করে পাওয়ার জন্য, একটা জাদু করে দিতে। তখন ওই তান্ত্রিক আমাকে একটা কাগজে কি সব লিখে বলে, একটা মহিষ সহ এই কাগজ 4 রাস্তার মোড়ে রাত 3টার দিকে রেখে আসতে। আমাকে বলেছে ওই কাগজ খুলে না দেখতে। তাই আমি দেখিনি। আমি ওই তান্ত্রিকের কথা মতো কাজ করি। এরপর কাজ না হওয়ায় 2 দিন পর সেই তান্ত্রিকের বাড়ি যাই, কিন্তু সেখানে সে তান্ত্রিক ছিল না। তাকে অনেক খুঁজি কিন্তু পাই না। আমি ভেবেছি হয়তো ওই তান্ত্রিকই রাতে মহিষ নিয়ে পালিয়েছে, আমাকে ভুলভাল বুঝিয়েছে। তখন আমার বন্ধু তার মোবাইলে একটা কিছু বের করে নিজামকে দেখায়, আর নিজাম সেটি জোরে জোরে পড়তে শুরু করে। কয়েক লাইন পড়ার পর আমি চিৎকার করে বলি, নিজাম, জোরে পড়িস না। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। তখন হঠাৎই নিজামের মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে শুরু করে, আর মুহূর্তে নিজাম সেখানে পড়ে যায়। তখন আমি ওর গায়ে হাত দিয়ে আমি ঠাস করে মাটিতে বসে পড়ি, কারণ ততক্ষণে নিজাম মারা গিয়েছে। তখন সেখানে একটা শোকের মাতম শুরু হয়ে যায়। তখন সেই সময় আমি আমার বন্ধুকে একটি কথাই বলি, তুই এটার ছবি তুললি কখন? আর তুললি ভালো, কিন্তু কেন নিজামকে বলে দিলি না মনে মনে পড়তে? তখন আমার বন্ধু বলে, দোস্ত, আমার মাথায় ছিল না রে।
তখন আমি সেখান থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তখন আমাকে কয়েকজন মিলে ধরাধরি করে সেখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে বাড়িতে, আমার মা কিছুই জানে না। তখন আমি বাড়িতে এসে কোনো কথা না বলে আমার বাবাকে ফোন করে বলি, বাবা, অনেক বড় সমস্যা বেঁধে গিয়েছে। কোনো কথা এখন জিজ্ঞেস করো না। আমি একা আর পারছি না। কিছুদিনের ছুটি নিয়ে আজই রওনা হও। তখন বাবা বুঝতে পারে আর বলে, ঠিক আছে, আমি আসছি। এরপর আমি আমার বোনের পাশে যেয়ে বসে থাকি আর আমার বোনের শরীর কেমন যেন নীল হয়ে যাচ্ছিল। তখন মা আর ছোট বোন সেখানে কান্না করছিল। তখন আমি তাদের নানানভাবে বুঝতে দেওয়ার চেষ্টা করছিলাম। এরকম ভাবে সকাল হয়ে যায় আর এদিকে বাবাও চলে আসে। তখন বাবা এসে এসব দেখে আমাকে বলে, বাইরে আসতো আজাদ। তখন আমি বাবার সাথে বাইরে যাই। তখন বাবা আমাকে বলে, কি হয়েছে রে বাবা, আমাকে সব খুলে বলতো। তখন আমি বাবাকে ধীরে ধীরে সব কথাই খুলে বলি, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। আর সেই হুজুরের লেখা চিঠি দেখাই আর বলি, বাবা, খবরদার ভুলেও কিন্তু এই লেখা জোরে পড়বেন না, মনে মনে পড়বেন, মুখ দিয়ে ভুলেও একটা শব্দ উচ্চারণ করবেন না। তখন তিনি সব পড়েন। এরপর বাবা বলেন, সবই বুঝলাম, এখন এর একটা রাস্তা বের করতে হবে। তখন বাবা সেখানে বসেই তার কিছু পরিচিত লোকদের ফোন করেন আর ভালো বড় আলেম কবিরাজের খোঁজ চান। তখন তারা বললে বাবা তাদের সাথে ফোনে ফোনে যোগাযোগ করে। তাদের কয়েক ঘন্টার মাঝে আমাদের বাড়িতে আনান। তখন একে একে সকলেই আসতে থাকে, কিন্তু সকলে হাসি মুখে আসলেও যাওয়ার সময় সকলে ভয় নিয়ে যাচ্ছিল। এদিকে হঠাৎ আমার মা বলে, আজাদ, দেখ শিল্পীর পেট না কেমন ফুলে উঠছে। তখন আমি লক্ষ্য করে দেখি সত্যিই আমার বোনের পেট কেমন জানি অস্বাভাবিকভাবে ফুলে উঠছে। তখন আমি আর কোনো হুজুর কবিরাজ অপেক্ষা না করে দ্রুত ওকে নিয়ে হাসপাতালে যাই। তখন আমার সাথে শুধু আমার বাবাই ছিল। তখন হাসপাতালে নিতেই সেখানে তারা ওর কিছু পরীক্ষা নিরীক্ষা করে। এরপর একজন এসে বলে, সুখবর, ওনার স্বামী কোথায়? তখন আমরা বলি, কি সব আবোল তাবোল বলছেন? তখন সে নার্স বলে, আবোল তাবোল মানে কি? উনি মা হতে চলেছেন। এটা শুনে আমি আর বাবা আকাশ থেকে যেন পড়ি। তখনই আল্ট্রাসাউন্ড রুম থেকে আরেকজন দৌড়ে বেরিয়ে আসে আর আমাদের বলে, আপনারা ভিতরে আসুন। তখন আমরা ভিতরে যেতেই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি, ডাক্তার যেন কম্পিউটারে কি দেখছেন আর ঘামছেন। সেখানে এসি একদম হাই দেওয়া ছিল, যার দরুন সেখানে কনকনে ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মাঝে ডাক্তার পুরো ঘেমে ভিজে গেছেন। তখন ডাক্তার আমাকে আর বাবাকে বলে, আপনারা এখানে আসুন। তখন আমি আর বাবা সেখানে যেতেই আমরা যা দেখি আর ডাক্তার যা দেখায় তা দেখে আমাদের পায়ের নিচের মাটি সরে যায়। তখন আমরা দেখি পেটের মাঝে একটা বাচ্চার অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু সেটি প্রত্যেক মিনিটে একটু একটু করে বাড়ছে। আর বাচ্চাটির মাথা ছিল অনেকটাই শেয়ালের মতো, হাতের আঙুলগুলো অস্বাভাবিক রকম বড়, আর সেখানে ধারালো নখ। আমরা দেখছিলাম আর ডাক্তার সাহেব আমাদের সব আঙ্গুল দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। আর সবশেষে বলে, দেখুন, আমি জানি না এটা কি, আর মেডিকেল লাইফে আমি এমন কোনো কিছু দেখিনি, কিংবা কেউ দেখেছে ও তার কোনো বই বা রিসার্চ আছে বলে আমার জানা নেই। কিন্তু একটা কথা আপনাদের বলি, যেভাবে চলছে যদি এখনই এটাকে অপারেশন করে অ্যাবর্শন না করান, তবে রাতের মধ্যে একটা বড় হয়ে যাবে, ওনার পেট ফেটে উনি মারা যাবেন। এটা আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারি। তখন আমি বলি, তাহলে অ্যাবর্শন করিয়ে ফেলুন। তখন ডাক্তার দ্রুত শিল্পীকে ওটিতে নিয়ে যায় আর বাবা তখন কান্না করে ফেলে। আমি আমার জীবনে এই প্রথম বাবাকে কান্না করতে দেখেছি। বাবা তখন কান্না করতে করতে বলে, কি হয়ে গেল মেয়েটার? কেন এত বড় সমস্যা আমাদের মেয়ের উপর আসলো? তখন আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বলি, বাবা, ধৈর্য ধরো, আল্লাহ সমস্যা দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। এই সমস্যা থেকে উদ্ধার করবে ওই আল্লাহ। আল্লাহ অবশ্যই এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করবে।
তখন কিছু সময় পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে বলে, দেখুন আমরা নর্মালি চেষ্টা করেছি এটিকে বের করতে, কিন্তু বের হচ্ছে না। আবার আলটা করে দেখি ওই অবয়বটি আপনার মেয়ের পেটের নাড়িভুড়ি তার হাত দিয়ে মুচড়িয়ে ধরেছে। আর সিজার করা সম্ভব না, কারণ ওর নাড়ির একটা অংশ উপরে উঠে এসেছে। ওখানে কাটতে গেলে নাড়ি কেটে যাওয়ার সম্ভাবনা 70%। তাই আমরা রিস্ক নেব না, আপনারা অন্য কোথাও নিয়ে যেয়ে দেখতে পারেন। তখন আমি হতাশ হয়ে যাই, কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার এক বন্ধু ফোন করে বলে নিজামের জানাজা কিছু সময় পর, আমি আসবো কিনা। তখন আমি বলি আমি শিল্পীকে নিয়ে মেডিকেলে আছি, এখন আবার অন্য মেডিকেলে যাব, আমি হয়তো আসতে পারবো না। এই বলে ফোন কেটে দেই। এদিকে সেই ডাক্তার আমার বোনকে রিলিজ দিয়ে একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। তখন আমি আর বাবা শিল্পীকে নিয়ে অন্য মেডিকেলে যাই, কিন্তু সেখানেও আমার বোনকে ভর্তি নেয়নি। এরপর আমরা একের পর এক মেডিকেলে ঘুরতে থাকি, কিন্তু কোনো মেডিকেলে আমার বোনকে ভর্তি নেয়নি। তখন আমার বাবা বলে ঢাকার দিকে নিয়ে যাব। তখন আমরা ঢাকার দিকে রওনা হয়ে পড়ি। আর একটা সময় আমাকে আমার এক বন্ধু কল দেয় আর বলে, আজাদ তুই কোথায়? তখন আমি বলি আমরা ঢাকার দিকে যাব। কেন, কিছু বলবি? তখন আমার বন্ধু বলে, তোর সাথে একটু ইমাম সাহেব কথা বলতে চাচ্ছে। তখন আমি বলি তাড়াতাড়ি দে ওনার কাছে ফোন। তখন ইমাম সাহেব ওই পাশ থেকে বলে, আজাদ তোমরা যেখানেই আছো এক্ষুনি বাড়িতে চলে আসো। সেই সময় আমি বলি, হুজুর আমার বোন জীবন মরণের উপর দিয়ে যাচ্ছে, আমরা ওকে নিয়ে ঢাকা যাচ্ছি। তখন হুজুর বলে, বাবা আমি তোমার বোনের জন্যই বলছি, যত তাড়াতাড়ি আসবে ততই তোমার বোনের জন্য ভালো হবে। তখন আমি বাবাকে বললে বাবা মানতে চায় না। তখন আমি বলি, বাবা উনি সব বের করেছে, এছাড়া অনেক হুজুর আপনি ডেকেছেন, আমিও ডেকেছি, কিন্তু কেউ আমাদের কিন্তু কোনো সাহায্য করতে পারেনি। এখন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। এর আগেও উনি কিন্তু শিল্পীর কালো জাদু কাটিয়েছিল। তখন বাবা কিছু সময় চুপ করে থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলে গাড়ি ঘোরান আর বাড়ির দিকে যেতে বলে। তখন ড্রাইভার গাড়ি ঘুরিয়ে সোজা বাড়ির দিকে চলে আসে। তখন বাড়িতে আসতে আসতে শিল্পীর পেট ফুলে আরো বড় হয়ে যায়। মনে হচ্ছিল এক্ষুনি ওর পেট ফেটে যাবে আর ওই জন্তুটি বেরিয়ে আসবে। এর মাঝে আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে আসতেই মা শিল্পীর এই অবস্থা দেখে তিনি চিৎকার করে কান্না করতে শুরু করে দেয় আর বলতে থাকে, কিসের নজর লাগলো আমার মেয়েটার উপর। তখন আমরা মাকে হসপিটালের কোনো কথা বলিনি। এদিকে দেখি সেই হুজুর আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে। তখন সেই হুজুরের কাছে যেয়ে আমি বলি, হুজুর আমার বোনকে আপনি বাঁচাতে পারবেন, ওর অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে। তখন সেই হুজুর বলে, বাবা আমি কিছুই করতে পারবো না। তখন আমি একটা ধাক্কা খাই, হুজুর এসব কি বলছে? তখন আমি একটু অভিমান ও রাগ নিয়ে বলি, তাহলে আমাদের বাড়িতে আনলেন কেন? আমার বোনটা তো মারা যাবে। তখন হুজুর বলে, আমি বলেছি আমি কিছুই করতে পারবো না, এটা তো বলিনি যে অন্য কেউ করতে পারবে না। তোমাদের এখানে আল্লাহর একজন খাস বান্দা এসেছে, যিনি তোমাদের সাহায্য করবে। আমার মনে হয় আল্লাহ ওনাকে এই সময় এখানে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। তখন আমি বলি, কোথায় উনি? তখন হুজুর বলে, উনি শিল্পীর ঘরেই আছেন, যাও ভেতরে যাও। তখন আমি সেখানে যাই, আর ওনাকে দেখেই আমার মনের মাঝে কেমন একটা শান্তি অনুভব করি। ওনার চেহারা ছিল অসম্ভব সুন্দর, মুখে রেশমি সুতার মতো সুন্দর সাদা দাড়ি, চেহারা দিয়ে যেন নূর ঝরে পড়ছিল। তখন ওনাকে দেখে আমি সালাম দেই, এরপর কি বলবো তা যেন ভুলেই যাই। তখন উনি খুব সুন্দর করে একটা হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। উনার সালামের উত্তর শুনে আমি অবাক হয়ে উনার দিকে চেয়ে থাকি, কারণ এত সুন্দর সালামের জবাব আমি এর আগে কখনোই শুনিনি। তখন উনি আমাকে বলে, বাবা কি দেখছো এমন করে?
তখন আমি আমার হুঁশ ফিরে পাই আর ওনার কাছে যেয়ে বলি, হুজুর, আপনি আমার বোনটাকে বাঁচাতে পারবেন তো? তখন উনি বলে, বাবা, জীবন মৃত্যুর সব কিছুই মহান আল্লাহর হাতে। আমি চেষ্টা করে দেখব, ওই মালিক যে ফয়সালা করবে তাই মেনে নিতে হবে। তখন আমি বলি, হুজুর, আপনার পায়ে পড়ে আমার বোনটাকে বাঁচান। তখন তিনি বলে, বাবা, যেই কথা বললা এটা একটা শিরক। আমার পায়ে না, আল্লাহর পায়ে পড়ে বলো, তিনিই এই সমস্যা থেকে উদ্ধার করবে। আমি একটা কথা বলবো, সকলে যদি রাখতে পারো তবেই আমি এই কাজ করতে শুরু করব। তখন আমি বলি, কি হুজুর বলেন, অবশ্যই করব। তখন তিনি বলে, তোমরা সকলে আগে অজু করে সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়বে। এরপর প্রাণ খুলে আল্লাহর কাছে তোমার বোনের জন্য সিফা চাইবে। তাহলে আমি এই কাজ করব। আরেকটি কথা, তোমাদের এখানকার একজন ডাক্তার ডেকে রাখো, ওনাকে দরকার পড়তে পারে। এছাড়া সকলকে বিদায় করে দাও। তখন আমি কোনো কথা না বলে সকলকে বাড়ি পাঠিয়ে দেই। এরপর বাবা, আমি, মা সবাই মিলে আমার বোনকে ওর রুমে নিয়ে যাই। আর তখন আমি লক্ষ্য করি হুজুর তার চোখ বন্ধ করে রেখেছেন। আমার বোনকে বিছানায় শোয়ানোর পর হুজুর বলে, মহিলারা এখান থেকে চলে যান। আর আমাকে বলে, তোমার বোনের মুখটা ঢেকে দাও, সাথে সমস্ত শরীরও ঢেকে দাও। তখন মা আর ছোট বোন সেখান থেকে সরে যায়। আর এদিকে আমি একটি কাপড় দিয়ে আমার বোনের সমস্ত শরীর ঢেকে দেই। তারপর হুজুর চোখ খোলে আর বলে, বাবা, আমি সামনের ঘরে যেয়ে বসছি, তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। তখন আমি জাহিদ ভাইকে ফোন করে বলি তিনি যেন 2 মিনিটের মাঝেই চলে আসে। এরপর হুজুর জাহিদ ভাইকে বলে, আপনিও 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। তখন সকলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। এরপর বাবা, মা ওনারা চোখের পানি ছেড়ে আমার বোনের জন্য দোয়া করে। এরপর নামাজ শেষ হলে হুজুরের সামনে যেতেই হুজুর বলে, অর্ধেক কাজ হয়ে গিয়েছে। তখন আমি বলি, কোথায় অর্ধেক কাজ হলো হুজুর? আপনি তো এখনো কাজই ধরলেন না। তখন হুজুর বলে, সব দেখতে পাবে। তিনি আরো বলে, শুধু তুমি আর তোমার বাবা আমার সাথে এই ঘরে চলো, আর ডাক্তার সাহেব এখানেই থাকেন। এরপর আমরা শিল্পীর রুমে যাই। তখন হুজুর সেখানে যে বসেন। এরপর বলে, আপনারা শুধু এখানে থাকবেন, কোনো কিছু আপনাদের করতে হবে না। আর একটি পাত্র আনেন। তখন আমি যে একটি বড় গামলা নিয়ে আসি আর এনে আমার বোনের পায়ের কাছে রাখি। আর বাবা আমার বোনের মাথার বাম পাশে বসে আর হুজুর ডান পাশে। তখন হুজুর বলে, আপনারা কোনো কথা বলবেন না, কিছু হলেও কথা বলবেন না। এই বলে তিনি বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করেন। আর কিছু সময় পর পর আমার বোনকে ফু দিতে থাকে। এদিকে প্রত্যেকবার ফু দেওয়ার সময় আমার বোন কেমন কেঁপে কেঁপে উঠছিল। আর আমার বোনের শরীর থেকে যেন কালো ধোঁয়া বের হয়ে যাচ্ছিল। এভাবে দীর্ঘ 30 মিনিটে দোয়া পরে 11 বার ফু দিতেই থাকে। আমি বসে বসে গুনছিলাম। তারপর হুজুর কোরআন তেলাওয়াত করা অবস্থায় তার সাথে আনা একটি কাপড়ের থলি থেকে একটি কালো গোল বড়ির মতো কিছু একটা বের করে বাবার হাতে দেয় আর ইশারায় বলে এটা শিল্পীকে খাইয়ে দিতে। তখন বাবা শিল্পীর মুখে ওটা পুরে দেয়। তখনই শিল্পীর পেট ধীরে ধীরে ফোলা কমতে শুরু করে। কিন্তু আজব, সেই সময় বাড়ির বাইরে থেকে কিছু একটার আর্তনাদ ভেসে আসতে থাকে। সাথে একই আওয়াজ শিল্পীর পেটের মাঝে থেকেও আসতে থাকে। তখন হুজুর সেই গামলার ডান পাশে শিল্পীর মাথার কাছে ধরে। আর কয়েক সেকেন্ডের মাঝে শিল্পী ডান দিকে মাথা কাত করে বমি করে ফেলে। আর ওর বমির সাথে একটা ছোট 1 ইঞ্চি সমান একটা বাচ্চা বেরিয়ে আসে। আর সেটির মাথা একটি শিয়ালের মাথার মতোই ছিল। 1 ইঞ্চি সেই ছোট জিনিসটার সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন হুজুর সেই থলে থেকে
একটি বোতল বের করে আর সেখান থেকে একটি কাঠি বের করে, আর সেই কাঠি দিয়ে ওই বাচ্চার আকৃতির অবয়বটাকে সেই বোতলে পুরে নেয়। আর সেই বোতলটিকে পাশে রেখে ব্যাগ থেকে আরেকটা পানি ভর্তি বোতল বের করে, আর হুজুর সেই বোতল থেকে পাশে রাখা বোতলে, যেই বোতলে সেই ছোট বাচ্চাটিকে ঢুকিয়েছেন, সেই বোতলে পানি ঢালতে শুরু করে। কিন্তু সেই সময় সেই বাচ্চার আকৃতি অবয়বটি সেই পানির ভেতরে হাবুডুবু খাচ্ছিল, আর ঘরের বাইরে থেকে ভয়ঙ্কর এক আর্তনাদ যুক্ত চিৎকার ভেসে আসছিল। একসময় লক্ষ্য করি সেই বোতলের ভেতরে ছোট বাচ্চার সেই অবয়ব পানির সাথে মিশে গেছে, আর পানিটি কালো হয়ে গিয়েছে, আর বাইরে থেকে আসা সেই চিৎকারের আওয়াজও বন্ধ হয়ে যায়। সেই সময় হুজুর কোরআন তেলাওয়াত করছিল। এরপর হুজুর কোরআন তেলাওয়াত করে 3 বার আরো ফু দেয় আমার বোনের শরীরে, আর তখন আমার বোন চোখ খোলে। এই প্রথম আমার বোন সেই পুকুর পাড়ে যে অজ্ঞান হয়েছিল, তারপরে এখন চোখ খুলল। তখন হুজুর কোরআন তেলাওয়াত বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এখন উনি একদম সুস্থ, ঠিকমতো খাইয়ে দিন, আর ডাক্তারকে বলে একটা স্যালাইন দিন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন আমার বোন প্রথমবারের মতো বলে, ইনি কে? তখন আমরা কিছু বলে ওঠার আগেই হুজুর বলে, আমি তোমাকে দেখতে এসেছি, তুমি নাকি একটা খারাপ স্বপ্ন দেখেছ, তাই একটু রুকাইয়া করে দিলাম তোমাকে। আর এত ঘুম ঘুমায় কেউ? তখন আমার বোন মুখ থেকে কাপড় সরাতে নিলে হুজুর বলে, মা, এখন কাপড়টা মুখেই রাখো, আমি যাওয়ার পর খুলো। এই বলে হুজুর সেখান থেকে সামনের রুমে চলে আসে। এরপর বাবা বলে, হুজুর, আপনার হাদিয়া কত? তখন হুজুর মুচকি হেসে বলে, আমার হাদিয়ার দরকার নেই, কিছু ইতিম বাচ্চাদের খাইয়ে দেবেন। আর জাহিদ ভাইকে দেখিয়ে বলে, পারলে আপনার মেয়েকে এই ইতিম ছেলেটার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেবেন, মেয়ে অনেক খুশি থাকবে। তখন বাবা বলে, ঠিক আছে, আমি ইতিমদের খাইয়ে দেব। আর বিয়ের কথা হুজুর, এটা একটু সবার সাথে পরামর্শের ব্যাপার রয়েছে, আর জাহিদেরও মত থাকতে হবে তো। তখন জাহিদ ভাই মাথা নিচু করে চুপ করে থাকেন, কোনো কথাই বলেন না। তখন হুজুর বলে, তাহলে আজ আসি। এই বলে হুজুর উঠতে নিলে আমি বলি, হুজুর, আপনার নামটা জানলাম না তো। তখন হুজুর বলে, এই আল্লাহর গোলামের নাম জুবায়ের। তখন আমি বলি, হুজুর, আপনার নাম্বারটা দেওয়া যাবে? তখন আমাদের ইমাম সাহেব বলে, উনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না, উনি অনেক দিন পর পর এখানে আসেন। শেষ 3 বছর আগে একবার এসেছিলেন, তখনও এখানকার একটা সমস্যার সমাধান করে গিয়েছেন, আর এখন এসে তোমাদের সমস্যার সমাধান করলেন। এজন্যই বলেছিলাম হয়তো তোমাদের সাহায্যের জন্য আল্লাহ ওনাকে এখানে পাঠিয়েছেন। তখন আমি বলি, হুজুর, আপনি কোথায় থাকেন? তখন তিনি বলেন, আমার জন্মস্থান রংপুর, কিন্তু কখন আমি কোথায় থাকি এর খবর আমি নিজেও জানি না। ওই উপরালা যেদিকে পাঠায় আমি সেদিকেই যাই। তখন আমি বলি, হুজুর, আপনার সাথে কতজন জিন আছে? তখন হুজুর বলে, আমার সাথে কোনো জিন নেই, কিন্তু অনেক শক্তিধর জিন আমার সাথে থাকতে চেয়েছে, কিন্তু আমিই রাখিনি। তখন আমি মনে মনে ভাবি, জিন ছাড়া সব কাজ কিভাবে করে? কারণ যত কবিরাজ তান্ত্রিক দেখলাম সকলেই এসব কাজ জিনদের মাধ্যমেই করে। হুজুর কি তাহলে মিথ্যা বললেন? তখন হুজুর একটা মুচকি হাসি দেয় আর বলে, বাবা, তোমার মনে হয় আমি মিথ্যা বলি? এটা শুনে আমি হতবাক হয়ে হুজুরের দিকে চেয়ে থাকি। তখন তিনি আরো বলেন, আমরা ইনসান, আল্লাহ আমাদের সকলের উপরে সম্মান দিয়েছেন, আমরা জিনেদের চেয়ে সম্মানিত, সুতরাং ওদের ছাড়া আমরা চলতে পারবো, কিন্তু কিছু বিষয়ে ওরা আমাদের ছাড়া চলতে পারবে না। কথাগুলো অনেক ওজনওয়ালা, হয়তো তোমার মাথায় এখন ঢুকছে না। যাক, ওসব কথা বাদ,
আজ আসি বাবা, তোমরা ভালো থেকো। যদি বেঁচে থাকি তবে হয়তো আবারও কোনো একদিন দেখা হবে। আর মরে গেলে মাফ করে দিও যদি কোনো ভুল করে থাকি। এই বলে হুজুর উঠে যেতে শুরু করেন। তার সামনে হাঁটতে হাঁটতে বাবাকে বলে, আপনার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিলে খুশি থাকবে। আর ছেলের কথা বললেন উনি রাজি আছে। এই বলে তিনি চলে যান। এরপর আমার বোন 2 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আর এরপর আমি বাবাকে বলে শিল্পীর সাথে জাহিদ ভাইয়ের বিয়ে দেই। আর তারপর থেকে আমার বোন আলহামদুলিল্লাহ অনেক খুশি। আর আমার বোন বিয়ে হওয়ার সময় আমি আমাদের ইমাম সাহেবকে দাওয়াত করতে যাই, সাথে ওই হুজুরের কথাও বলি। তখন ইমাম সাহেব বলে, ওনার ঠিকানা আমিও জানি না, শুধু জানি রংপুর, কিন্তু সেখানে কোথায় তা জানি না। তখন আমি জিজ্ঞেস করি, আপনি ওনাকে পেলেন কোথায়? তখন ইমাম সাহেব বলে, একদিন একটা মাহফিলে যাওয়ার সময় চট্টগ্রাম বাসে একসাথে ছিলাম। উনি ফেনী থেকে উঠেছিল, সেখান থেকে পরিচয়। আর আমার তখন কিছু সমস্যা ছিল, এরকম খারাপ বদ জিনেদের নিয়ে। তখন তিনি বাসে বসেই সব বলে দেয়, আর আমাকে 2-3 বার রুকাইয়া করে দিতেই সব সমাধান হয়ে যায়। এরপর সেখানে মাহফিলে 2 দিন একসাথে ছিলাম। তারপর আমি বাড়ি আসতে বলি, কিন্তু আসেনি সে। তখন ঠিকানা দিয়ে বলি, একবার অবশ্যই আসবেন। তখন সে 3 বছর আগে এসেছিল, এরপর একদিন থেকে চলে যায়। সে সময় এসেও একটা সমস্যার সমাধান করে দিয়েছিল। তোমার বোনের সমস্যার দিনও এসেছিল। তখন আমি তাকে দেখে খুশি হয়ে যাই, কারণ উনি এই সমস্যার সমাধান করতে পারবে। তখন একটু বলার সঙ্গে সঙ্গেই বলে, চলো সেখানে যাই। তখন তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পর সব তো তুমি জানোই। এরপর সেখান থেকে এসে আমার সাথে 5 মিনিট কথা বলে, আর আমাকে কিছু নসিহত করে বলে, আজ চললাম, বেঁচে থাকলে আবার দেখা হবে। সেদিন অনেক জোর করি রাত্রি যাপন করে যাওয়ার জন্য, কিন্তু কোনো ক্রমেই সে থাকেনি। সে এরপর চলে গিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের আজাদ ভাইয়ের পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পর্যবেক্ষণ করে থাকি। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা দেয়। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি থেকে আমরা 2টা শিক্ষা নিতে পারি। 1, কালো জাদুর পরিণতি কখনো খারাপ ছাড়া ভালো বয়ে আনে না। এই কালো জাদুর কারণে আজ নিজাম কবরে শুয়ে আছে। 2, আল্লাহর ওপর সর্বাবস্থায় আস্থাশীল থাকা। এইটা মানা যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা সব সময় ভালো থাকতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, অনেক কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার পাশাপাশি অন্তত একটি কমেন্ট করবেন। আর শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে আপনাদের ভালোবাসার ভূত আড্ডাকে ছড়িয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম। আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। হোয়াট এ স্টোরি ম্যান। অসাধারণ ভাই, অসাধারণ। দুর্দান্ত একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন ভাই। এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এভার ভাই। আপনার লেখা সেরা ঘটনাগুলোর মধ্যে এটা একটা। যদিও আপনার প্রত্যেকটা ঘটনাই সেরাদের সেরা হয়ে থাকে, কিন্তু ভাই এই ঘটনাটা আমি বিশেষ করে অন্যরকম একটা লেভেল দিয়ে রাখবো ভাই। সত্যি ভয়ঙ্কর সুন্দর বলতে যা বোঝায়, আপনার এই ঘটনাটি ঠিক তেমন ছিল। আসলে কল্পনার থেকেও বেশি ডার্ক ছিল, অনেক বেশি ভয়ানক ছিল।
আমি যখন ঘটনা কাভার করতেছিলাম, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ঘটনা থাকে যখন কাভার করি এর পরবর্তীতে কি হতে পারে এরকম একটা কিছু কল্পনা করা যায়, এরকম একটা ধ্যান ধারণা পাওয়া যায়। কিন্তু ভাই আপনার ঘটনাটা এক কথায় ভাই মাথা ঘুরিয়ে দিছে। এতটা ডার্ক, এতটা ভয়ঙ্কর কিভাবে সম্ভব ভাই? কিভাবে এত সুন্দর করে আপনি গুছিয়ে লেখেন? যেন পড়ার সময় ফিল করা যায় যে আমার সাথে মনে হয় হইতেছে বা ওই ঘটনার একটা সাক্ষী আমিও হয়তোবা। এরকম মনে হয়। ধন্যবাদ ভাই। একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি এইভাবে সবসময় আমাদের ভূত আড্ডার সাথে থাকবেন। আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সবসময়। তো লিসেনার্স আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরিফ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আপনাদের ভালো কোনো কমেন্টই আমরা আজকে ডিজার্ভ করি বা ভালো কমেন্টগুলো আজকে পাবো। তারপরেও আপনারা আপনাদের মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে এখনই দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল ঘটনার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি এরকম ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি আমি ডিসপ্লেতে অবশ্যই শো করে দেব। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আমি ইমরান ইস খান আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূত আড্ডার সাথেই থাকুন। আর ভূত আড্ডার ঘটনাগুলোকে সবার মাঝে প্লিজ শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।